ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। ভাই আপনার নাম আসলে জানি না। যে নাম করলে অবশ্যই নামটা জানা যেত। আপনাকে খুব আস্তে শুনতে পাচ্ছি আমি। হ্যালো। আপনার নেটের প্রবলেম নাই তো? না ভাই ঠিক আছে তো, মানে কি শোনা যাচ্ছে না? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। কে আছে ওদিকে, কে আছে আর? এখন আছেন তো কাউসার ভাই, সবুজ ভাই। এখন আপনাদের দুজনের মধ্যে কে আমি কথা কে আছি নাম? ভাইয়া, আমি আছি। ও, সবুজ আপনার আছো? নাম নাম জি বললেন ভাইয়া তো। আছি। ওকে। ভাই আবার শুরুতে পড়ি তাই না? কাউসার ভাই। হ্যাঁ শুরু করছি ভাই, সমস্যা নেই। সবুজ আচ্ছা, তুমি কথা বলো ওদের সাথে। আচ্ছা, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকের ক্লাসে ভোকালে থাকবেন আমাদের সবার প্রিয় কাউসার ভাই, আর কিউএনডে তে আছি আমি সাইফুর রহমান সবুজ। যাদের টপিকস রিলেটেড কোশ্চেন আছে তারা কিউএনডে তে প্রশ্ন করবেন, আর টপিকস এর বাইরে যেটা সেগুলো হচ্ছে আমাদের চ্যাট বক্স করবেন। আর আগে হচ্ছে ভাইয়ার কথাটা শুনবেন, তারপরে কোশ্চেন করবেন। কোনো টপিকস পেয়ে আগেই মানে আগে শুনুন তারপরে কোশ্চেন করুন, আশা করি সবার উত্তর পাবেন। আর অনেকে বলে থাকেন যে ভাইয়া কি পড়বো, ইংলিশের জন্য কোন কোন বই ফলো করা উচিত। এর জন্য বলবো যে আসলে আপনি যত পড়বেন ততই ভালো পারবেন, বা পরীক্ষায় ততই ভালো করবেন। আপাতত পাঠ্য বইয়ের কোনো বিকল্প নাই। 9 টেনের মুনীর চৌধুরীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওইটা দেখতে পারেন। পাশাপাশি উদ্ভাস থেকে যে বইটা প্রোভাইড করা হয়েছে সেটাও দেখতে পারেন। তো সাথে আছেই। আর কাউসার ভাই একটা বইয়ের সাজেস্ট করেন সব সময়, আমি দেখেছি। সেটা হচ্ছে মেমোরাইজিং পার্টের জন্য সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা যে বইটা আছে, ওই বইটা আপনারা পড়তে পারেন। কাউসার ভাই মনে হয় শুরু করে দিবেন খুব দ্রুতই। ওকে, তাহলে শুরু করে দিই না? জি ভাইয়া। আমার স্টুডেন্ট ভাইরা যারা শুনতেছো, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? মুক্তার ভাই, সবুজ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। তো স্টুডেন্ট ভাইরা যারা শুনছো, তোমাদের সবাইকে স্বাগত। এতক্ষণ তো সবুজ বললো, আমি কাউসার ভাই তোমাদের সাথে কথা বলছি। সবুজ আছে তোমাদের সাথে কিউএনএ করবে। আমাদের টপিক রিলেটেড, মানে আমরা যা পড়বো সেগুলোর মধ্যে কোনো কিছু বুঝতে না পারলে ওরা জিজ্ঞেস করবা কিউএনএ তে, ঠিক আছে? আর হচ্ছে তোমার চ্যাটের কথা চ্যাটে, কিউএনএ এর কথা কিউএনএ। কিউএনএ তে যেটা বুঝবা না শুধু সেটাই লিখবা। আর অনেক সময় তোমরা হচ্ছে স্লাইড দেখেই প্রশ্ন শুরু করে দাও, স্লাইড দেখেই কোশ্চেন করবা না। আগে বুঝতে চেষ্টা করবা, আমি কি বলি শুনবা, বুঝতে পারলে তো বুঝছোই, আর না বুঝতে পারলে ওখানে কোশ্চেন করবা। আর একটা বিষয় যেটা, সেটা হলো আজকে তোমাদের ক্লাসটা অনেক হালকা একটা ক্লাস, লাইট অনেক লেকচারটা। গদ্য কবিতা মিলে যা আছে এখানে আমরা পাবো হচ্ছে আমার পথ আর সাম্যবাদী নজরুল থেকে দুইটা। আমার নজরুলের পরিচিতি একবার পড়লেই চলবে, আমাদের সময় এখানে বাঁচবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা পড়বো নেকলেস, তোমাদের সহজতম একটা গল্প। আর হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আর ব্যাকরণ দেখো যা আছে খুব সহজ এগুলো। উপসর্গ, অনুসর্গ, দ্বিরুক্ত শব্দ, বচন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, পারিভাষিক শব্দ, এগুলো একেবারেই হালকা লেভেলের টপিক। আমরা শুরু করছি, আশা করছি তোমাদের নির্ধারিত সময়ের 10-12 মিনিট আগেই আমরা আজকে ক্লাস শেষ করতে পারবো, রাতের ক্লাস যেহেতু, তাই না? আসো আমরা নজরুল সম্পর্কে জানবো। নজরুল আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের দুলাভাই। দুলাভাই এই কারণে উনি কুমিল্লায় বিয়ে করেছিলেন, প্রথম বিয়েটা, এজন্য আমাদের জাতীয় দুলাভাই উনি। আসো, জন্ম মৃত্যুটা এখানে দেখে নিও। ডাক নাম দুখু মিয়া, কারণ তার জীবনটা শৈশব, কৈশোর, বাল্যকাল, তারপরে যৌবনকাল একবারে দুঃখে ঘেরা ছিল।
নাম তো দুঃখু মিয়া হয়েছে তার ছোটবেলাতেই। বাল্যকালে তার নাম হয়েছে দুঃখু মিয়া, কষ্টের ভিতর দিয়ে যাওয়ার কারণে। একটা ছেলেকে 8 বছর বয়সে মক্তবের শিক্ষক হইতে হয় জীবিকার প্রয়োজনে। বুঝতে পারছো? যখন তার বয়স মাত্র 8 বছর, মক্তব মানে হচ্ছে গ্রামে মসজিদে যেখানে বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয় ওটাকে বলা হয় মক্তব। এই মক্তবের শিক্ষক হয়েছিল নজরুল। অর্থাৎ হুজুররা যা শিখান, আলিফ বা তাসা, তাই না, আরবি বর্ণমালা লেখাপড়া শিখাচ্ছি না, এই কাজগুলো নজরুল করেছেন 7-8 বছর বয়স থেকে। তারপরে লেটু গানের দল, তারপরে এক সময় তোমার হচ্ছে রুটির দোকানে কাজ করা। কি করেননি নজরুল? এটাই হচ্ছে বড় প্রশ্ন, তাই না? সবই করেছেন তিনি। তো এই দুখু মিয়া 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় দুখু মিয়া তৃতীয়। ভাবো, উনি তৃতীয় হয়েছেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির তালিকায়, উনি তৃতীয় হয়েছেন। 1 নম্বরে কে ছিলেন আমরা জানি, 1 নম্বরে ছিলেন বঙ্গবন্ধু, 2004 সালে জরিপটা হয়েছিল। আর 2 নম্বরে ছিলেন রবীন্দ্রনাথ, 3 নম্বরে নজরুল, 4 নম্বরে শেরে বাংলায় কি ফজলুল হক, আর হচ্ছে তোমার 5 নম্বরে নেতাজি সুভাষ চন্দ্র বসু, 6 নম্বরে ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। লিস্টটা তোমরা নেটে পাবা, দেখে নিও। সাহিত্য চর্চার সময় 1919 সাল থেকে 42 সাল পর্যন্ত মাত্র 23 বছর। এরপর সাহিত্য চর্চা করেননি। প্রশ্ন হলো কেন? উনি সাহিত্য চর্চা করেননি কারণ উনি অসুস্থ হয়ে গেছিলেন, উনি বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন হয় নজরুল কত বছর বয়সে বাক শক্তি হারিয়ে ফেলেন? 43 বছর বয়সে উনি বাক শক্তি হারিয়ে ফেলেন। 43 বছর, 1942 সালে তার বয়স 43 বছর, কারণ 1899 সালে তার জন্ম ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ 1899 সাল, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, মারা গেছে 29 আগস্ট 1976, 12 ভাদ্র 1383। মারা গেছেন কোথায়? পিজি হসপিটালে, পিজি হাসপাতাল। তখনকার সময় নাম ছিল পিজি হাসপাতাল, আর এখন সেটার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, বিএসএমএমইউ। বাংলাদেশে 4টা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, প্রথম বিশ্ব মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা, বিএসএমএমইউ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। তখনকার নাম পিজি হসপিটাল। এরপরে খেয়াল করো, বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 76 সালে, এটা সত্য। এই অনেকেই তথ্যটা নিয়ে কনফিউজ, ভাই 74 সালে কি হয়েছিল? 74 সালে তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়, আর নাগরিকত্ব 76 সালে দেওয়া হয়। পদক জগত্তারিণী পদক কলকাতা বিশ্ব 1954, এটা ভুল, এটা হবে 1945। নজরুল জগত্তারিণী পদক পাইছে 1945 সালে, ক্লিয়ার? আর বিদ্রোহী কবিতার 90 বছর পূর্তি 11 সালে, তাহলে 100 বছর পূর্তি হবে কখন? 2021 সালে। আসার মতো প্রশ্ন, খুবই রিলিভেন্ট, কারণ তোমাদের পরীক্ষা আশা করা যাচ্ছে পরীক্ষা তো 2021 সালেই হবে। 21 সালে যদি হয়, যদি প্রশ্নটা দিয়ে দেয় যে বিদ্রোহী কবিতার 100 বছর পূর্তি হয়েছে, অথবা নিচের কোন কবিতার 100 বছর পূর্তি হয়েছে 2021 সালে, সঠিক উত্তর বিদ্রোহী। এরপরে কারা বরণ করেন আনন্দময়ের আগমনে কবিতা রচনা করার জন্য? প্রশ্ন হচ্ছে আনন্দময়ের আগমনের মধ্যে কি ছিল? এখানে আনন্দময়ী বলতে বোঝানো হয়েছে দেবী দুর্গাকে। দেবী দুর্গাকে নজরুল আহ্বান করেছেন, দুর্গাকে বলেছেন যে তুই কোথায়, তোর হাতে যে লাঠিসোঁটা আছে, তোর যে 10টা হাত, এগুলা নিয়ে তুই চলে আয়, তুই এসে এই দেশটা দেখ। অসুর ইংরেজরা দখল করেছে। উনি ইংরেজ বলেন, উনি বলেছেন চারাল। চারাল মানে চামার, যারা হচ্ছে জুতা সেলাই করে। তো বলছে চারালেরা এই দেশটাকে দখল করে নিয়েছে, তুই এসে এদের হাত থেকে এই দেশটাকে উদ্ধার কর। আনন্দময়ীকে আগমন করতে বলেছে নজরুল। এখন ব্রিটিশরা তো দেখলো ব্রিটিশদেরকে চারাল বলছে, চামার বলছে, তখন ব্রিটিশরা নজরুলকে জেলের ভিতরে ঢোকায় দেয়। বুঝতে পারছো? তারপরে উনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন 1917 সালে, 49 নম্বর বাঙালি পল্টন। 17 সালে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু ইংল্যান্ড জড়িত ছিল, ইংল্যান্ডের একটা পল্টন, বাঙালি পল্টন ছিল আমাদের এখান থেকে। সেটা কেমন? আমরা তখন ইংল্যান্ডের কলোনি ছিলাম না, উপনিবেশ ছিলাম। তো আমাদের এখান থেকে ইংরেজরা কি করলো, একটা বাঙালি ইউনিট তৈরি করলো সৈনিকদের। এই ভাগ্য বিড়ম্বিত নজরুল দারিদ্র্যের তাড়নায়, তখন নজরুল ময়মনসিংহে পড়াশোনা করেন 30 সালে। ওখান থেকে একদিন পালিয়ে যান, পড়াশোনা হঠাৎ করে বন্ধ করে পালিয়ে যান, এবং গিয়ে উনি একদম বাঙালি পল্টনে যোগ দিয়ে ফেলেন, যুদ্ধে চলে যান। যুদ্ধ করেছেন প্রায় 1.5 বছর ওখানে, উনি হাবিলদার পর্যন্ত পদোন্নতি পাইছিলেন। যুদ্ধ শেষ হলে আবার কলকাতায় ফিরে আসেন। উপন্যাস বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কোহেলিকা। আচ্ছা, উপন্যাস ওনার 3টাই সব মিলে।
এর মধ্যে বাঁধনহারা থেকে মনে রাখবা এটা ওনার প্রথম পত্রোপন্যাস। এখন প্রশ্ন করবা ভাইয়া পত্রোপন্যাস মানে কি? অনেকেই প্রশ্ন করো ভাইয়া পত্রোপন্যাস মানে কি? পত্রোপন্যাস মানে হচ্ছে এর ভিতরে পত্র ছিল। কয়টা পত্র ছিল? এর ভিতরে পত্র ছিল 18টা। এই 18টা চিঠি নিয়ে একটা স্টোরি বিল্ড আপ হয়েছে, এই জন্য এটা হয়ে গেছে পত্রে লেখা উপন্যাস। ক্লিয়ার? মৃত্যুকথা, কুহেলিকা এগুলো তার অনন্য উপন্যাস। আর গল্প গ্রন্থ এখান থেকে একটা পোল হবে একটু পরে, ভালো মতো দেখো। ব্যথার দান নজরুলের প্রথম প্রকাশিত গল্পের বই, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্ম গোখরা, জিনের বাচ্চা এগুলো গল্পের বই। আর নাটক কি? ঝিলিমিলি, তারপরে আলেয়া, তারপর পুতুলের বিয়ে, তারপরে মধুমালা। তো নজরুলের নাটক তুমি কেমনে মনে রাখবা? মনে রাখবা হলো এইভাবে, আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে, আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে কি করছে? মধুমালাকে নিয়ে, মধুমালাকে নিয়ে পুতুলের বিয়েতে যায়। তাহলে আলেয়া কি করে? ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়েতে যায়। পারবা না এবার? আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়েতে যায়। বাহ, কত সুন্দর। মনে রাখবা এই মধুমালা নামে আবার কিন্তু জসিমউদ্দিনের একটা নাটক আছে। মধুমালা নামে জসিমউদ্দিনের কি আছে? একটা নাটক আছে। জসিমউদ্দিনের নাটক আছে এই নামে, সেম নাম, নাম হচ্ছে মধুমালা। এখন পরীক্ষায় যখন কোশ্চেন হয়, যদি তোমার মধুমালা রিলেটেড কোনো প্রশ্ন হয় আর কি, আমার কথা থাকবে তোমরা দেখো কি চাইছে, তারপরে অ্যান্সারটা দিও, আন্দাজি গোলা মারি দিও না, ঠিক আছে? জসিমউদ্দিনেরটাও নাটক। এরপরে তার কাব্যগ্রন্থ, বিদ্রোহী প্রধান কাব্য, অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙ্গার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, প্রলয় শিখা। এখানে যে প্রলয় উল্লাস আছে আর বিদ্রোহী আছে, এগুলো হলো প্রলয় উল্লাস আর বিদ্রোহী হলো তার লেখা দুটো কবিতা, যেগুলো অগ্নিবীণা বইয়ের। মনোযোগ দিয়ে শুনো। অগ্নিবীণা একটা কবিতার বই, তার ভিতরে মোট কবিতা আছে 12টা। 12টা কবিতার মধ্যে এই প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, আর দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এই দুইটা কোনো কবিতার বই না, বাকিগুলো কবিতার বই। এখন বুঝছো? তো প্রলয় উল্লাস কবিতাটা তোমরা এটার আবৃত্তি শুনছো হয়তোবা, আইডেন্টিফাই করতে পারো নাই। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওইটা হচ্ছে প্রলয় উল্লাস। আর বিদ্রোহীর তো আবৃত্তি তোমরা জানোই, তোমরা শুনছোই, বলো বীর চির উন্নত মমশির, ওইটা। এরপরে প্রেম প্রধান কাব্য, দোলন চাপা, ছায়ানট, চক্রবাক, এগুলো প্রেম প্রধান মানে এগুলো রোমান্টিক কাব্য। নজরুলের রোমান্স তোমরা দেখতে পাবা যদি এটা পড়ো, কোন একটা যদি পড়ো তাহলে বুঝবা। তারপরে আসো প্রবন্ধ গ্রন্থ, যুগবাণী, এটা প্রথম বই প্রবন্ধের বই হিসেবে। আর ওনার প্রথম প্রবন্ধ যেটা ছিল সেটা হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা, এটা প্রথম প্রবন্ধ। আর দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু, এগুলো তার লেখা প্রবন্ধের বই। এখন এখান থেকে কিছু তথ্য তোমাকে একটু দিতে চাই আমি, একটু মনোযোগ দাও ভাইয়ারা আমার। এই ধূমকেতু নামে, হ্যাঁ ওনার তো প্রবন্ধের বই আছে, আবার ধূমকেতু ওনার ছদ্মনাম। দেখো ধূমকেতু থেকে কত কথা আসতেছে। ধূমকেতু একটা ছদ্মনাম, নজরুলের ছদ্মনাম। আবার ধূমকেতু নামে ওনার একটা পত্রিকা ছিল, উনি সম্পাদনা করতেন। তাহলে উনি কিন্তু মোট 3টা পত্রিকা সম্পাদনা করছেন। একটা হলো ধূমকেতু 1 নম্বর, আর 2 নম্বর পত্রিকার নাম হলো তোমার নবযুগ, এটা ওনার সম্পাদিত পত্রিকা। 3 নম্বর সম্পাদিত পত্রিকার নাম হলো লাঙ্গল, এই লাঙ্গল ওনার সম্পাদিত পত্রিকা। তাহলে এখান থেকে তুমি তথ্য পাইছো 3-4টা প্যারালাল তথ্য। প্রথমত পাইছো ধূমকেতু ওনার ছদ্মনাম, দ্বিতীয়ত পাইছো ধূমকেতু এই নামে উনি পত্রিকা সম্পাদনা করছেন, তৃতীয়ত পাইছো নবযুগ ওনার সম্পাদিত পত্রিকা, চতুর্থত পাইছো লাঙ্গল, এটাও ওনার সম্পাদিত পত্রিকা। ইয়েস। তারপরে আসো সামনের দিকে যাব, আরো দারুণ দারুণ সব তথ্য তোমার জন্য অপেক্ষা করছে। এখান থেকে দেখো উনি জীবনী গ্রন্থ লিখছেন, মরুভাস্কর, এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রাসূলের জীবনী নিয়ে। আর চিত্তনামা, এটা একটা জীবনী কাব্য, এটা লিখছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনী নিয়ে। অনুবাদ করেছেন রুবাইয়াতে হাফিজ, রুবাইয়াতে উমর খৈয়াম। রুবাইয়াত কি তার ব্যাখ্যা আমি দেব, কেউ এতে কোশ্চেন করার দরকার নাই। দেখো আরো তিনি অনুবাদ করেছেন কাব্যে আমপারা। কাব্যে আমপারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই কোরআন শরীফের 30টা পারা আছে,
30 পারার মধ্যে শেষ পারার নাম হচ্ছে আমপারা। এই আমপারাটা উনি কাব্যে অনুবাদ করেছেন, ওখানে যতগুলো সূরা আছে। এবার বুঝতে পারছো? এখন আসো রুবাইয়াত কি। রুবাইয়াত হলো এক ধরনের কবিতা, ছোট্ট কবিতা, 4 লাইনের 5 লাইনের কবিতা। বেসিক্যালি আরবি ফার্সিতে 4 লাইনের কবিতাকে বলা হয় রুবাইয়াত। আমাদের ভাষায় কিন্তু 3-4 লাইনের কবিতা আছে, এগুলোকে বলা হয় অনুকাব্য। অনু মানে ছোট, অনুকাব্য। জাপানি ভাষায় 5 লাইনের ছোট্ট কবিতাকে বলা হয় হাইকু। ইংরেজি ভাষায় বলা হয় লিমেরিক। বুঝতে পারছো? ছোট কবিতাকে বলা হয়। তো পারস্যের কবি, ইরানের কবি হাফিজ এবং ওখানকার আরেকজন কবির নাম উমর খৈয়াম, ওনাদের লেখা রুবাইয়াত 4 লাইনের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কবিতা, এগুলোকে নজরুল বাংলায় অনুবাদ করেছেন। বুঝতে পারছো? এরপর ওনার গানের সংকলন বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি, গুলবাগিচা, গীতি শতদল, সুরলিপি, সুরমুকুর, গানের মালা, সুরসাকি, বনগীতি। এটা হলো বন গীতিকা, বন গীতি না, বন গীতিকা। আচ্ছা, ওনার নিষিদ্ধ কিছু বই আছে, একটু খেয়াল করো। নিষিদ্ধ গ্রন্থাবলী। ওনার নিষিদ্ধ গ্রন্থাবলী ছিল 5টা বই ছিল ওনার নিষিদ্ধ। এটা মনে রাখার জন্য তোমাকে এটা শর্টকাট বলতেছি, তুমি মনে রাখবা। বিপি জে ভিসি। বিপি জে ভিসি মানে কি? 1 নম্বর বি থেকে হবে বিশের বাসি। 2 নম্বর পি থেকে হবে প্রলয় শিখা। 3 নম্বরে হবে যুগবাণী। 4 নম্বরে হবে ভাঙ্গার গান। 5 নম্বরে হবে চন্দ্রবিন্দু। এর মাঝে চন্দ্রবিন্দু ওনার গানের বই, আর যুগবাণী হলো প্রবন্ধের বই। আর বাকি যতগুলো আছে, এই প্রলয় শিখা, বিশের ভাষী, ভাঙ্গার গান, সবগুলো হলো কাব্য। এখন ওনার মোটে 5টা বই নিষিদ্ধ হয়েছে। প্রশ্ন কি করে আর তুমি কি উত্তর দেও, এটা বোঝা লাগবে। যদি প্রশ্ন করে নজরুলের মোট নিষিদ্ধ বই কয়টা, সঠিক উত্তর 5টা। যদি প্রশ্ন করে নজরুলের নিষিদ্ধ কবিতার বই, কাব্য কয়টা, 3টা। যদি প্রশ্ন করে নজরুলের নিষিদ্ধ প্রবন্ধ কয়টা, 1টা। নজরুলের নিষিদ্ধ গানের বই কয়টা, 1টা। উনি প্রায় 6000-এর বেশি গান লিখছে। এত তো বই দেখতেছো, প্রচুর গান এগুলোর ভিতরে। 6000-এর বেশি গান নজরুল লিখেছেন। এখন টোটাল নিষিদ্ধ গ্রন্থ 5টা, তার মধ্যে কাব্য 3টা, 1টা গান, 1টা প্রবন্ধ। প্রশ্ন কি করে আর তুমি কি উত্তর দাও, সেটা একটু বুঝবা। তারপরে তোমাদের জন্য আজকের প্রথম পোল, অ্যান্সার দিয়ে দাও দেখি কি অবস্থা তোমাদের। তোমরা প্রথম পোলের জন্য 45 সেকেন্ড টাইম পাবা, পরের পোলগুলোর জন্য সময় পাবা 30 সেকেন্ড করে। ওকে, অনেক সময় দিছি। তোমরা মাত্র পড়লা, তারপরে সবাই গণহারে ভুল দিয়ে দিলা। তোমাদের সময় দিলাম, তোমরা মোটামুটি এত মানুষ আছো এখানে, তোমরা তার মধ্যে 100 মানুষ কম ভোট দিছো। আমি বুঝি না যে ভোট না দেওয়ার যে এই বাতিকটা তোমাদের কেন। আমি আমি জাস্ট ইয়ে করতে পারি, তোমাদের রেজাল্ট শেয়ার করে দিছি, দেখছো? আচ্ছা, এখন খেয়াল করো, নজরুলের রচিত নাটক কোনটা? নাটক, নাটক আলেয়া। এই ব্যথার দান, এটা গল্পের বই। ফণী মনসা, এটা হলো কাব্য। আর আলেয়া হলো নাটক, ওই যে আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি। বিষের বাঁশি, এটাও তো কাব্য।
সুতরাং কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিলা, এই হলো ক্লাস করার সুফল। ফোনে আবার চ্যাট করতেছো না তো বইসা, তোমরা মনোযোগ দাও ভাইয়ারা, আমার ভাইয়ারা ভাইয়া মনোযোগ দাও। ওই বইগুলো নিষিদ্ধ কেন এটা একটু ব্যাখ্যা করে দিয়েন, স্টুডেন্টরা আয় জানতে হায় চাচ্ছে। হায় হায় রে, আহারে, এতগুলোর আহ, কি অনুতে উত্তর দেওয়া সম্ভব সো না। প্যাথেটিক। আমার ভাইয়েরা, আমার সোনা ভাইয়েরা যারা প্রশ্ন করেছো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো। নজরুলের লেখার মধ্যে ব্রিটিশ বিরোধী মেসেজ ছিল প্রচুর পরিমাণে। একটু আগেই বুঝাই আসছি যে তাকে ব্রিটিশরা ধরে জেলে ঢুকাই দিছিল, বুঝতে পারছো? উনি আনন্দময়ের আগমনে এক কবিতার মধ্যে এমন ঠেলা দিছে ব্রিটিশদেরকে, এক ঠেলায় ব্রিটিশরা তারে ধরে ঢুকাইছে হচ্ছে জেলে। এই যে একদম আনন্দময়ের আগমনের জন্য উনি জেল খাটছেন, এই যে প্রথম একদম প্রথমে দেখাইছি। আর পরের গুলো নিষিদ্ধ হওয়ার একটাই কারণ, ব্রিটিশ বিরোধী মেসেজ। কথা বুঝতে পারছো? পরের গুলো নিষিদ্ধ হওয়ার ওয়ান এন্ড অনলি কজ ব্রিটিশ বিরোধী মেসেজ। এখন এর মানে যে এই বইগুলোর বাইরে উনি ব্রিটিশ বিরোধী লেখা লেখেন নাই এমন না, লিখছেন, কিন্তু এগুলো ছিল খুব প্রখর। এমনকি বিদ্রোহী কবিতার ভিতর ব্রিটিশ বিরোধী চরম লেভেলের মেসেজ আছে, কিন্তু ওটা নিষিদ্ধ হয়নি। বাকি যেগুলো নিষিদ্ধ হয়েছে সেগুলোতে আরো শক্ত মেসেজ, এজন্য নিষিদ্ধ হয়েছে। ভাইরে তুমি তো অবশ্যই প্রশ্ন করবা, তুমি তো জানতে চাইবাই, এটাই তো, তুমি স্টুডেন্ট, আমি টিচার, অবশ্যই প্রশ্ন করবা। কিন্তু এসএসসি পাস করার পরে তুমি যদি বলো নজরুলের বই কেন নিষিদ্ধ হয়েছিল, তুমি তোমাকে প্রশ্ন করো তো, তুমি তোমার সুবিচার করতে পারছো কিনা, ইউ জাস্ট আস্ক ইয়োরসেলফ। তারপরে আসো, আমরা সামনের দিকে যাচ্ছি। নজরুল বলছে আমার কর্ণধার আমি। এখন এই আমার পথের মধ্যে উনি পথ বলতে কি বুঝাইছেন, এখানকার মেসেজটা কি, এটা দিয়ে আসলে কি বুঝায়? পথ মানে কি এটা হাঁটার পথ কিনা, নাকি গাড়ি চালানোর পথ? আর তোমরা যারা হ্যান্ড রাইজ করতেছো, তোমরা দেখছো কোনোদিন ক্লাস শেষ হয়ে লাইভ কোশ্চেনের আগে আমরা কোনো হ্যান্ড রাইজ আমরা নিতে পারি? কি জন্য হ্যান্ড রাইজ করো আমি তো বুঝি না। আমাদের সময় থাকলে আমরা লাস্টের দিকে নর্মালি কি করি, কিছু লাইভ কোশ্চেন নেই। তার আগে তুমি হ্যান্ড রাইজ করো আর যাই করো ভাইয়া, আমরা নিতে পারি না, কারণ এত মানুষ, আমরা তোমার সাথে তো হ্যান্ড রাইজ নেই, তোমার সাথে কথা বলি, আমরা পড়াতে পারবো না। এর জন্য আমরা নর্মালি সময় থাকলে শেষে লাইভ নেই। সো প্লিজ হ্যান্ড রাইজ করবা না, কারণ হ্যান্ড রাইজ করে তোমরা দেখো যে 2 ঘন্টার মধ্যে আমরা সাধারণত তোমাকে তোমার সাথে রেসপন্স দিতে পারি না। সো হ্যান্ড রাইজ করে ভাইয়া খুব একটা লাভ নাই, ঠিক আছে? যদি ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করতে পারি আগে আগে, আর তোমাদের লাইভ কোশ্চেন থাকে আমরা যদি নেই, সেক্ষেত্রে আলাদা কথা। ঠিক আছে ভাই, হ্যান্ড রাইজ করো না, হয়তো চোখের সামনে ভেসে ওঠে বারবার রাইজিং হ্যান্ড রাইজিং হ্যান্ড, আমার মনে হয় না কোনো দরকার আছে। তুমি দেখছো হ্যান্ড রাইজে কোনো কাজ হয় না কিন্তু, কারণ সম্ভব না তো, তুমি এত মানুষ হ্যান্ড রাইজ করো, এত মানুষ হ্যান্ড রাইজ করো, কারণ প্রত্যেক হ্যান্ড রাইজের সাথে কথা বললে প্রতি প্রতি মিনিটে তোমার হচ্ছে কথা বলা লাগবে 30 জনের সাথে হ্যান্ড রাইজ, মানে মিনিটে এভারেজে 30 জন হ্যান্ড রাইজ করো। কারণ তুমি বলো তো আমি তোমার সাথে হ্যান্ড রাইজ নিলে তোমার হ্যান্ড রাইজ নিব না আমি পড়াবো, তুমি বলো। তোমরা অনেকে হ্যান্ড রাইজ করো, সো এটা সম্ভব হয় না ভাইয়া, বুঝতে পারছো? একটু বাস্তবতাটা বুঝবা, আমাদের সীমাবদ্ধতা আছে অনলাইনের কারণে, ঠিক না? ওকে ভাই, ঠিক আছে। তারপরে আসো, বলছিলাম পথ নিয়ে, রাস্তা নিয়ে, একটু মনোযোগ দাও, বিষয়গুলো কি। পথ মানে এখানে হাঁটার রাস্তা নয়, পথ মানে হলো এখানে বিশ্বাস। পথ মানে এখানে বিশ্বাস। আমরা যারা তোমরা ছোটবেলায় হচ্ছে গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা পড়ে আসছো, প্রার্থনা কবিতার মধ্যে আমরা দেখছি যে হচ্ছে এখানে একটা কথা আছে যে সহজ সরল পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। দেখো, এটা সূরা আলহামদু সূরার বাংলা অনুবাদ। আলহামদু সূরার ভিতরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দের অর্থ, সিরাতে মুস্তাকিম কথার অর্থ হলো সহজ পথ, সরল পথ। আমরা সূরার মধ্যে আল্লাহর কাছে বলি আল্লাহ গো আমাদেরকে সহজ সরল পথে চালাও। কোন পথে? যে পথে তুমি তোমার প্রিয় বান্দাদেরকে চালাইছো। এখন বলো এই পথ, এই পথ মানে কি শুধুমাত্র হাঁটার জিনিস না, পথ মানে এখানে জীবন দর্শন টোটাল। তো নজরুল আমার পথ বলতে বোঝায় উনি ভালোবাসেন কি ঘৃণা করেন, সম্ভব হচ্ছে ওনার ফিলোসফি। আর টোটাল ফিলোসফিটি হচ্ছে ওনার পথ বা ওনার ফিলোসফি বা ওনার সত্তাগত পরিচয়। তো এখানে উনি বলতে চাইছেন কি, উনি বলতে চাইছেন যে আমার বিবেক, আমার সত্তা, আমার ভেতর থেকে যেটাকে সাপোর্ট দেয়, যেটাকে গ্রহণ করতে বলে সেটাকে আমি গ্রহণ করি, আর যেটাকে বর্জন করতে বলে সেটাকে আমি বর্জন করি। এবং উনি বলছেন যে বিবেককে চিনলে, আত্মাকে চিনলে, নিজেকে চিনলে তখন নিজের মধ্যে একটা জোশ আসে।
নিজেকে বিশ্বাস করা, নিজেকে বুঝবার একটা শক্তি আসে। আর নিজেকে বুঝলে যে শক্তিটা আসে, নিজেকে আবিষ্কার করতে পারলে যে শক্তিটা আসে, এটা দিয়ে অনেক কিছু হয়। এবং অনেকে এই যে আত্মকে চেনা, নিজেকে বুঝতে পারা, এটাকে অনেকে দম্ভ বা অহংকার মনে করে। বলছি যদি মানে কিছুটা হয়তো বা ও থাকে, কিন্তু এই অভিনয়টা মিথ্যা হুজুর হুজুর বিনয়ের থেকে ভালো। নিজের মাঝে এত বিশ্বাস কেন আসে শুনো, ইংরেজিতে একটা কথা আছে, থেকে এটা একটা ইঙ্গিত, মানুষের বিবেক, বিবেকের দাম কত বেশি একটু দেখো, একটু খেয়াল করো, বুঝো বিষয়টা। করছো কিনা ছেলেবেলায় কারো কাছে মানে মানে কি বলে অসৎ লিপ্ত হই, খারাপ কোনো কিছু করি, দেখবা বিবেক থেকে একটা বাধা। তুমি কিন্তু করতেছো, কিন্তু ভেতর থেকে কিন্তু তোমার বিবেক তোমাকে বলতেছে এটা করা ঠিক না, এটা করা ভালো না। তারপরও হয়তো করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু তুমি আমি হয়তো বা করে ফেলি। ভাই, এই যে ভাই, বিবেক, এই যে ভিতর থেকে দেওয়া ধারণাটা, এটাই হচ্ছে সৃষ্টিকর্তার দৈব। মুক্তার ভাই, সবুজ, জি ভাইয়া, ভাইয়া এখন ক্লিয়ার আছে, আগে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আমি আমি মানে নেট একটু প্রবলেম করছিল, আমি মেবি আমি ডিসকানেক্ট হয়ে বুঝতে পারছো, আমারও আমার সেম। হয়ে যাচ্ছে ভাই, বুঝতেছি না কেন। হ্যাঁ সেটাই, রাতে একটু বেশি আজকে প্রবলেম করে সারাদিন, মনে হয়। আজকে সারাদিন খুব ভালো ছিলাম। ভাই রাতে একটু সমস্যা করে হয়তো। আচ্ছা ভাইয়ার নেট একটু সমস্যা হচ্ছে, ভাইয়া কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এই সব ধৈর্য ধরে অপেক্ষা করো, ভাইয়া কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সবুজ, জি ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাকে। ভাই এবার ঠিক আছে আপনার? সবুজ, জি জি ভাইয়া, আহ, আপনি নেটে এবার একটু ক্লিয়ার সমস্যা আছে। সবুজ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার এটার আছে, ক্লিয়ার আছে। মোবাইল ডেটা দিয়ে জয়েন করবো কিনা? কাশের করতে ভাই, পারেন। আপনার দেন ওই আমি নেট মোবাইল ডেটা দিয়ে জয়েন করবো। আপনি প্রবলেম হ্যাঁ আছে হ্যাঁ আপনার? মোবাইল ডেটা দিয়ে জয়েন করেন ভাইয়া, তাহলে ভালো হবে। আচ্ছা, এখন কি ঠিকঠাক শুনতে পাচ্ছো?
হ্যাঁ হ্যাঁ, জি এখন এবার শুনতে ঠিক পাচ্ছি আছে ভাইয়া। ঠিকঠাক। এখন ঠিকঠাক। আচ্ছা, এখন শুনতে পারলে ওকে, আমি চালিয়ে যাই। আবার যদি ডিসকানেক্ট নেয় দেন আমি মোবাইলটাতে জয়েন করবো। শিওর শিওর। আচ্ছা ভাইয়া। ওকে ভাইয়ারা, আসো আমরা শুরু করি। দেখো, তো নজরুল বলছিল যে আত্মকে চিনলে, নিজেকে চিনলে তখন কি থাকে না, আর ভয় থাকে না, মিথ্যার ভয় থাকে না। তো আমরা বলছিলাম যে আমরা অনেক সময় হয়তো বা কি করি, অনেক অপরাধে লিপ্ত হই। লিপ্ত হওয়ার সময় খেয়াল করবা, ভেতর থেকে যে স্রষ্টার দৈববাণী, যে বিবেক, সে বিবেক কিন্তু আমাদেরকে তাড়িত করে, বিবেক কিন্তু আমাদের প্রতিনিয়ত না করে, কিন্তু আমরা হয়তো বা করে ফেলি আলটিমেটলি। এটা আমরা বলছিলাম, তখনই সমস্যা হয়েছিল লাইনে। তো নজরুল বলেছেন এই যে আত্মা, এই যে নিজেকে চিনা, নিজেকে চিনলে নিজের সত্তার উপরে, নিজের পরিচয়ের উপরে একটা চমৎকার বিশ্বাস স্থাপন করা হয়, এবং এই বিশ্বাসটা অনেক বড় শক্তি হিসেবে আমাদেরকে সামনের দিকে যাইতে সহযোগিতা করে। কথা বুঝতে পারছো? এই জন্য নজরুল বলেছে আমার কর্ণধার, আমার মালিক আমি নিজে। সুতরাং আমি আমার ডিসিশনটা আমি নেই, যেটাকে আমার বিবেক থেকে সায় দেয় সেটাকে আমি গ্রহণ করি, বিবেক যেটা থেকে সায় দেয় না সেটাকে আমি বর্জন করি, সেটাকে আমি গ্রহণ করি না। এজন্য আমার বিশ্বাস, আমার ফিলোসফি, আমার গ্রহণ, আমার বর্জন, আমার ভালোবাসা, আমার ঘৃণা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আমার বিবেক। এটাই হচ্ছে নজরুল বলছে আমার কর্ণধার আমি। এই আমি মানে হচ্ছে আমার বিবেক, আমার আত্মচেতনা। এরপরে খেয়াল করো, নজরুল আরেক জায়গায় বলছে যে, একটু মনোযোগ দিবা, যে আমাদের নিষ্ক্রিয় করেছে কে? নিষ্ক্রিয় করেছে হচ্ছে পরাবলম্বন। সেটা কিভাবে নিষ্ক্রিয় করছে? মনোযোগ দাও। বলছে গান্ধীজি যখন বললেন ভারত থেকে ইংরেজদেরকে তাড়াবেন, আমরা গান্ধীজির উপরে সমস্ত ভরসা দিয়ে বললাম গান্ধীজি আছেন, কিন্তু আমরা এটা না বলে আমাদের বলা উচিত ছিল আমরা আছি। গান্ধীজি একা আমাদেরকে, গান্ধী আছেন বলছে পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। যতক্ষণ পর্যন্ত তুমি দায়িত্ব না নিবা ততক্ষণ পর্যন্ত তুমি লিডার না। লিডার হওয়ার অর্থ কি? লিডারকে ইংরেজিতে বলা হয়েছে লিডার ইজ এ পারসন হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে এন্ড শোজ দ্য ওয়ে। লিডার মানে হচ্ছে সেই ব্যক্তি যে ওয়েটা জানে, ওই ওয়েতে যায় এবং ওই ওয়েটা আবার শো করে, আবার দেখায়। তাহলে পরাবলম্বন যদি থাকে, আরেকজনের উপরে দায়িত্ব দিয়ে যদি আমি বাঁচতে চাই, তাহলে আমি প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে লিডার হব না, মানে আমার দায়িত্ব আমি পালন করছি না। কথা বুঝাইতে পারছি? বলছে এই জন্য বাহিরের গোলামি থেকে বের হতে না পারলে, মানে এই যাদের অন্তরে গোলামি থাকবে তারা বাইরের গোলামি থেকে কোনোদিন বের হতে পারবে না। এই জন্য বলছে যে আমার পথ যেটা, আমি আমার সত্য, আমার বিবেক, এটাকে অবলম্বন করে আমি চলি। আর আমি কারো বাণীকে বেদ বাক্য মানে সত্য কথা বলে মানবো না যতক্ষণ পর্যন্ত আমার মন থেকে সেটাকে সায় না দেয়। খেয়াল করো, তোমরা যারা দেখতেছো, এই যে যে বোর্ডে আমি লিখতেছি, যে লাল কালি দিয়ে আঁকাচ্ছি, বোর্ডটা কেমন সাদা আর কালিটা কেমন লাল। তুমি তোমার চোখে দেখছো সাদা বোর্ডে আমি লাল কালি দিয়ে লিখতেছি। এখন তোমাকে যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ভ্লাদিমির পুতিন কিংবা ডোনাল্ড ট্রাম্প এসে বলে যে এই বোর্ডটার রং হচ্ছে কালো আর কালির রং হচ্ছে নীল, তুমি কিন্তু বিশ্বাস করবে না। কেন? কারণ তুমি তোমার চোখে দেখছো, তুমি তোমার নিজের চোখে উপলব্ধি করেছো। কথা কি বুঝাতে পারছি? যেটা তুমি নিজে দেখছো, যেটা তোমার বিশ্বাস, যেটা তোমার সত্তা, তুমি এই বিশ্বাস তো কারো কাছ থেকে সে এসে তোমাকে নাড়াইতে পারবে না। বুঝতে পারলাম কিনা? নজরুল এটাই বলছেন যে আমি যেটাকে বিশ্বাস করি, আমি যেটাকে গ্রহণ করে ফেলেছি, সেটা আর কেউ এসে আমাকে নাড়াইতে পারবে না। আর আমি নিজে জাজ না করে, আমি নিজে সেটাকে এক্সপেরিমেন্ট না করে বেদ বাক্য বা সত্য বলে কোনোদিনও মেনে নিব না। এরপরে খেয়াল করো, নজরুলের ফিলোসফির সাথে আমরা পরিচিত হইলাম। দেখো, আমরা পাইলাম নেকলেস। নেকলেসের রাইটার কি? গি দা মোপাসা। খেয়াল করো, হেনরি রেনে আলবেস্ট গাই দা মোপাসান্ট। উনি একজন ফরাসি মানুষ, ফ্রান্সের একজন ভদ্রলোক, এই জন্য তার নামটা হচ্ছে এরকম। এটার অনুবাদ যিনি করেছিলেন ওনার নাম হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু কথার যদি সন্ধি করি আমরা, সন্ধি হবে পূর্ণ যোগ ইন্দু সমান সমান হলো পূর্ণেন্দু। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাকে তো সন্ধি থেকেও প্রশ্ন ধরতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই পূর্ণেন্দু শব্দের সঠিক সন্ধি কোনটা, আসতে পারে। আবার পূর্ণেন্দু শব্দের মধ্যে ইন্দু শব্দের অর্থ কিন্তু চাঁদ, চাঁদের অনেকগুলো সমার্থক শব্দ হয়। চাঁদের অনেকগুলো সমার্থক শব্দ হয়, যেমন চাঁদ, চন্দ্র, তারপরে শশী, সোম, বিধু, ইন্দু, তারপরে শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু,
নিশাপতি, নিশানাথ, নিশাকান্ত, তোমাদের উদ্ভাস থেকে যে বইটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে ওখানে আছে। সমার্থক শব্দ থেকে কোশ্চেন হয়, এবং মনে রাখবা যে টপিকটা সহজ সেখান থেকে সাধারণত কোশ্চেনটা হয় কঠিন। আর সমার্থক শব্দ, বিপরীত শব্দ, টপিকটা সহজ, এর জন্য কোশ্চেন হয় এখান থেকে কঠিন। বুঝতে পারছো? এগুলো পড়ে ফেলবা। তো পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের মানুষ, তার পরিচিতি তোমার বইয়ে আছে, কিন্তু গীতা মুফাসার পরিচিতি বিস্তারিত ছিল না, এর জন্য আমরা এটা এখানে বিস্তারিত অ্যাড করছি। তারপরে দেখো তার বিষয়ে একটা তথ্য এখানে ইম্পর্টেন্ট, তাকে বলা হয় আধুনিক বৈশ্বিক ছোট গল্পের জনক, তাকে বলা হয়। তারপরে খেয়াল করো ওনার লেখা, ওনার ছোট গল্প এখন পর্যন্ত লিখছেন উনি 30টা, উপন্যাস লিখছেন 6টা, ভ্রমণ কাহিনী লিখছেন 3টা, শ্লোক গাথা, এটা হবে শোক গাথা। শোক গাথা মানে হচ্ছে এলিজি, কারো মৃত্যুতে বা কোনো কষ্টের বিষয়গুলো নিয়ে যদি কোনো গাথা কাব্য লেখা হয় তখন তাকে বলা হয় শোক গাথা। এই শোক গাথা লিখেছেন একটা। এবং তার ছোট গল্প তুমি এখান থেকে খেয়াল করো, কান্ট্রি এক্সকারশন থেকে শুরু করে দ্য ডায়েরি অফ এ মাদাম এ পর্যন্ত প্রচুর ছোট গল্প উনি লিখেছেন। এবার আসো আমরা নেকলেসের ভিতরে চলে যাই, ওখানে আছেটা কি দেখো। একটু খেয়াল করো, আমরা এখানে আসি। নেকলেসের যে থিম, এটার যে মেসেজটা কি আমি এখানে লিখে দিই, মনোযোগ দিয়ে দেখো। মেসেজটা হলো সাধ্যের অতিরিক্ত স্বাদ। সাধ্যের অতিরিক্ত স্বাদ, এই স্বাদ মানে হচ্ছে ইচ্ছা। এখন আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যতটা ক্যাপাবিলিটি আছে, আমার স্বপ্ন, আমার ইচ্ছা, তার বাউন্ডারি ওই পর্যন্ত হওয়া উচিত। আমার কাছে যদি 15 টাকা থাকে আমি 15 টাকার কম খরচ করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার কাছে আছে 15 টাকা, আমি 25 টাকা খরচ করলাম, তাহলে 10 টাকার জন্য আমার কিন্তু ঋণ করতে হবে, এবং এই ঋণ আমি কোনোদিন আর ভাঙতে পারবো না, কারণ কি আমার স্বভাব আছে আমি ঋণ করে খরচ করি। এই যে আমার যতটুকু সাধ্য, তার অতিরিক্ত স্বাদ যদি থাকে এটা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। নেকলেস গল্পের মধ্যে যে মেসেজটা আছে এটাও তোমার ঠিক একই মেসেজ। তোমার যতটুকু সাধ্য থাকে, যতটুকু তোমার ক্যাপাবিলিটি, ততটুকু তোমার ইচ্ছা হওয়া উচিত, ততটুকু তোমার স্বপ্ন হওয়া উচিত, বিশেষত আর্থিক ম্যানেজমেন্টের বিষয়ে। কেন এখানে কি দেখছি আমরা, এখানে দেখছি আমরা মাতিলদা লইসেল নামে একজন ভদ্র মহিলা, যিনি দেখতে সুন্দরী ছিলেন, কিন্তু জন্ম হয়েছিল এটা কেরানির পরিবারে, মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি তিনি বড় হয়েছেন। সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিয়ে হয়েছে আলটিমেটলি একজন অফিসের সামান্য কর্মচারীর সাথে। এখন আমরা দেখবো যে সে এগুলো মেনে নিয়েছিল, তার জীবনে যে ট্র্যাজেডি গুলো, তার জন্ম হয়েছিল গরিব ফ্যামিলিতে, পরবর্তীতে বিয়ে হওয়ার সময় সেটাও কোনো উচ্চবিত্ত ফ্যামিলিতে হয় নাই, উনি মেনে নিয়েছিলেন, এটা মেনে নিয়েই তার জীবন চলছিল। কিন্তু সমস্যা সেখানে না, সমস্যা অন্য জায়গায়। সেটা কোন জায়গায়? তার জীবন যখন চলছিল তখন আমরা দেখছি যে এক সময় তার হাজবেন্ডের একটা বিয়ের দাওয়াত আসে, বা কোনো একটা বল নাচের, বিয়ের না বল নাচের দাওয়াত আসে। বল নৃত্য ইউরোপ আমেরিকা চলা এক ধরনের নৃত্য। তো ওই অনুষ্ঠানে, বল নাচের অনুষ্ঠানে তারা যাবে। তো গেলে খেয়াল করো, আমরা নর্মালি যখন কোনো অনুষ্ঠানে যেতে চাই আমরা ওই অনুষ্ঠানের পরিবেশ বুঝে আমরা কিন্তু ড্রেস আপ করতে চাই, ঠিক না? তো তোমার হচ্ছে মাতিলদা লুইসেল বা মাদাম লুইসেল উনি কি করলেন, তার টার্গেট হলো যে যেহেতু আমরা ওই অনুষ্ঠানে যাচ্ছি, আমার স্বামী সামান্য অফিসার, ওখানে বসরা থাকবে, বড় বড় অফিসাররা থাকবে, তাদের সাথে সেও ইনভাইটেড, সুতরাং আমাদের উচিত ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা। তো মেনটেন করতে গেলে ভালো কাপড় চোপড় পরতে হবে, ভালো অলংকার, ভালো গহনা পরতে হবে, তাইলে না আমাদের ইজ্জত বাঁচবে, তাই না? তো এখন তারা তাদের সামর্থ্য অনুযায়ী ঠিকঠাক মতো সবকিছু করলো, এবং একটা নেকলেস নিয়ে আসলো মাতিলদা লইসেল তার এক বান্ধবীর কাছ থেকে। ওই বান্ধবীর নাম হচ্ছে মাদাম ফোর্স্টিয়ার। নেকলেস নিয়ে এসে গেছে তোমরা জানো, এবং আসার সময় নেকলেসটা হারিয়ে গেছে কোথাও। বাসায় এসে দেখে নেকলেসটা নাই। সারা রাত কিন্তু তার হাজবেন্ড এটা খুঁজে খুঁজে বেড়াইছে, কিন্তু নেকলেস আর পায় নাই। এখন কি করবে? মালিককে ফেরত দিতে হবে না? মালিককে বলছে তোমার নেকলেসে একটু আংটা ভেঙে গেছে, আমি সেটা মেরামত করতেছি, এটা তোমাকে ফেরত দিয়ে দেবো অল্প কদিন পরে। এখন তারা এই ফাঁকে নিজেরা নেকলেস ম্যানেজ করার চেষ্টা করতেছে, যে নেকলেস সে হারাইছে ওই রকম নেকলেস সে ম্যানেজ করছে। কিভাবে? ওই রকম নেকলেস কিনতে গিয়ে দেখে ওটার দাম 40,000 ফ্রা। ফ্রা হচ্ছে ওদের দেশের মুদ্রা, এবং মোটামুটি 36,000 ফ্রা হলে সেটা তারা কিনতে পারে। এখন এই বাবার মৃত্যুর পৈতৃক উত্তরাধিকার সূত্রে মাতিলদা লুইসেলের কাছে সম্পত্তি বলতে টাকা ছিল মাত্র 18,000 ফ্রা। তাহলে আরো 18,000 ফ্রা তার লাগবে। এগুলো সে বন্ধু বান্ধব পরিচিত মানুষের কাছ থেকে ধার দেনা ঋণ টিন করে ওই নেকলেসটা
নেকলেসটা ক্রয় করে বান্ধবীকে নিয়ে দিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, বান্ধবী তো নেকলেস পাইছে, মাতিলদারা কত টাকার ঋণে? প্রায় 18,000। এখন এই 18,000 ঋণ ভাঙার জন্য তারা কি করলো? খরচ কমাইলো, কাজের পরিমাণ বাড়াইলো, নিজের ঘর থেকে গৃহকর্মীকে বিদায় করে দিল, ওভারটাইম সময়গুলোতে তারা কাজ করতো, কাজ করে করে তারা জীবিকা নির্বাহ করা শুরু করলো। বাকি ভবিষ্যৎটা তারা সঞ্চয় করে, অতিরিক্ত পরিশ্রম করে, সংসার মেনটেন করে ওই ঋণটা ভাঙছে। কিন্তু এতে করে যেটা হয়েছে, 8-10 বছর সময়টা তাদের জীবন থেকে গেছে খুব কঠিন ভাবে। এবং এই 10 বছর সময়ের মধ্যে তোমার মাতিলদাকে দেখলে মনে হয় সে যেন বুড়িয়ে গেছে, সে আর যুবতী নেই, তার বয়সের ছাপ পড়ে গেছে তার চোখের মধ্যে, তার সারা শরীরে। এমত অবস্থায় একদিন তার সাথে দেখা হয় তার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের দেখা হলে বান্ধবী তাকে আর চিনতে পারে না। মাতিলদা পরিচয় দিয়ে বলল, আমি মাতিলদা। তখন চিনতে পারছে, বলছে তোমার এই হাল কেন? বলছে এই হাল কেন, তোমার কি মনে আছে সেই বল নাচের দৃশ্য? তোমার কাছে নেকলেস নিয়েছিলাম বলে, হ্যাঁ। বলছে তুমি এর জন্য দায়ী। কারণ ফরেস্টার বলতেছে, আমি এই জন্য কিভাবে দায়ী হব? মাতিলদা ব্যাখ্যা করলো, তোমার নেকলেসটা আমি যে নিছিলাম সেটা হারাই ফেলছিলাম, আর সেটা তোমাকে ফেরত দেওয়ার জন্য আমি কি করছি, আলটিমেটলি ধার দেনা করে নেকলেস এটা কিনছি। কিনতে গিয়ে আমার এই হাল হয়েছে, এবং পরে টাকা আমি বেয়ার করার জন্য আমার এই বাকি সময়টা, এই যে এতদিন ধরে আমি পরিশ্রম করছি, আমি গৃহকর্মী রাখি নাই, নিজে পরিশ্রম করছি, থালা বাসন মাজছি, এবং আরো আরো কাজ করে আমি যে এই ঋণ ম্যানেজ করছি, এতে করে আমাকে এখন অনেকটা বয়সের তুলনায় বুড়ি দেখায়। তখন মাদাম ফরেস্টিয়ার বলল, হায় রে বেচারি মাতিলদা, তুমি আমাকে 36,000 দিয়ে নেকলেস গিফট করেছো, মানে ফিরিয়ে দিছো, কিন্তু আমি তোমাকে যে নেকলেস দিছিলাম ওটার দাম 500 বেশি হবে না। খেয়াল করো, মানে ওটা ছিল নকল। নকল মানে আমরা আমাদের দেশে এই সিটি গোল্ড বলতে এক ধরনের নেকলেস, কি বলে, অলংকারকে চিনি আমরা, বা গোল্ড প্লেটেড অলংকার বলে আমরা এক ধরনের অলংকার চিনি। তোমরা জানো যে উপরে গোল্ডের প্লেট দেওয়া থাকে, মানে আবরণ দেওয়া থাকে, এগুলোর দাম খুব কম হয়, তাই না? তো ফরেস্টার বলতেছে যে তুমি এটা কি করছো, তুমি আমার কাছে যে নেকলেসটা নিছিলে সেটা ছিল এরকম নকল নেকলেস, এবং সেটার দাম 500 বেশি হবে না, বাট তুমি সেটা হারায় আমাকে 36,000 দিয়ে নেকলেস গিফট করছো। হাউ ইজ পসিবল? দিয়ে গেছো, আবার ফেরত দিছো আমাকে তুমি। এখন তো তারা সবাই অবাক, কিন্তু প্রশ্ন হচ্ছে, আর এখন যদি ধরো ওই নেকলেসটা আবার ফেরত দেয় কাকে? মাতিলদাকে, এবং 500 ফেরত নেয় মাদাম ফরেস্টার, ধরো নিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে সময়টা চলে গেল তাদের জীবন থেকে, সেটাকে আর ব্যাক করবে কোনোদিনও? আর কোনোদিন ব্যাক করবে? সময় কি আর আসে? এই জন্য সাধ্যের অতিরিক্ত স্বাদ কি হয়ে গেল, তাদের জন্য কাল হয়ে গেল। এটা আমরা শিখলাম নেকলেস থেকে, এটা হলো মোরাল অফ দ্য স্টোরি। এবং তোমাদেরকে এখান থেকে যে তথ্যগুলো আমরা দিয়ে রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত, এগুলো বিশেষ করে তোমার যখন এমসিকিউ যে কোশ্চেন গুলো হবে, এমসিকিউ কোশ্চেন এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এবং পাশাপাশি তোমাদের যে রিটেন হবে, রিটেনের জন্য আমরা এই উক্তিগুলো দেখো দিয়ে রাখছি। ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না, উক্তিটি লুইসেলের, তরুণীর স্বামীর। যদি প্রশ্ন করে এটা কে বলছিল বা এই অনুভূতিটা কার, কথা বুঝতে পারছো? তারপরে যে সত্যিই তো, এটা আমি ভাবিনি, এটা কে বলছিল, ভাই যাই হচ্ছে যাও, যা ইচ্ছে এখান থেকে যাও, এইটা কার উক্তি? মানে অর্থাৎ এই উক্তিগুলো তোমার লাগবে কখন? এমসিকিউ এবং রিটার্ন দুইখানেই লাগবে। আর তোমার হচ্ছে বাকি তথ্যগুলো লাগবে তোমার এমসিকিউ তুমি যখন সলভ করতে চাইবে ওই জায়গায়। তারপরে আমরা খেয়াল করি, এই যে দেখো, একদম নিচে আসো। হায় আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল, তার দাম 500 বেশি হবে না। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে তোমার আহ মাদাম ফোরস্টিয়ার, যার কাছ থেকে সে হচ্ছে এটা নিয়ে আসছিল। এখানে আইসে তোমার পুরা গল্পের টুইস্ট। বলছে তুমি আমাকে 36,000 দিয়ে দিয়েছো, অথচ আমার যেটা ছিল সেটার দাম 500 বেশি হওয়ার কথা না। তারপরে একটু খেয়াল করো, আমরা আসছি হচ্ছে আবার নজরুলে, এটা আমরা ব্যাক পেজে আগে পড়ে আসছি। আমরা ডিরেক্ট চলে যাব কোথায়? সাম্যবাদীতে। সাম্যবাদীর থিম নিয়ে আমরা একটু কথা বলি। দেখো, সাম্যবাদীর যে কাব্যগ্রন্থটা আছে তার, এটা একটা মানে সিরিয়াল কাব্যগুলো তোমরা পড়ছো, তোমরা ক্লাস 7-এ পড়ে আসছো কুলি মজুর, মনে করে দেখো। 8-এ পড়ছো ওই বই থেকে নারী, 9-10-এ পড়ছো ওই একই বই থেকে তোমরা পড়ছো হচ্ছে মানুষ, আর ইন্টারমিডিয়েটে এসে তোমরা ওই একই বই থেকে পড়ছো সাম্যবাদী। বুঝতে পারছো? সাম্য শব্দের অর্থ কি? সমতা, ইকুইটি।
মানুষ হিসেবে আমরা সবাই সমান হব, এটাই হচ্ছে সাম্য। আচ্ছা, সেটা কেমন তোমাকে আমি একটু খেয়াল করি, একটু মনোযোগ দাও। ধরো আমি সহ আমরা যারা শুনতেছি এখন, তোমরা আমাকে মোটামুটি 500 মানুষের মতো শুনতেছো, খেয়াল করো, আমরা চাইলে এখানে প্রচুর ভাগাভাগি করতে পারি। একটু মনোযোগ দাও। আমরা ভাগাভাগি করতে পারি, সেটা কিরকম? ধরো আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, তাহলে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে প্রচুর ভাগাভাগি হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এক একজনের বাড়ি এক এক জেলায়। এই যে 63-64 জেলার মানুষ এখানে আসো, ভৌগোলিকভাবে আমরা ভাগাভাগি হয়ে যেতে পারি। নাম্বার থ্রি, যদি বলি ব্রাজিল আর্জেন্টিনার কারা সমর্থক, তাহলে চ্যাট বক্সে একদম গোলাগুলি শুরু হয়ে যাবে। আবার আমরা এই অ্যাঙ্গেলে কি করতে পারি, ভাগাভাগি হইতে পারি। আবার কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হয়তো বা আদিবাসী কোনো প্রকৃতি পূজারী থাকতে পারো। তাহলে ধর্মের দিক থেকে আমরা কমপক্ষে 2-3 শ্রেণীতে বিভক্ত হইতে পারি। কিন্তু আমরা আবার একটা অ্যাঙ্গেল থেকে যদি বিবেচনা করি, সবাই এক হয়ে যাব। সেটা কিভাবে হয়ে যাব? আমরা প্রত্যেকেই মানুষ। যদি এই সেন্সে আসি, আমরা নারী পুরুষের কথা বাদ দিলাম, হিন্দু মুসলমানের কথা বাদ দিলাম, আওয়ামী লীগ বিএনপির কথা বাদ দিলাম, আমরা প্রত্যেকেই কি মানুষ না? এই মানুষ পরিচয়টাকে যদি এস্টাবলিশ করি, তাহলে আমরা দেখো আবার সবাই এক প্ল্যাটফর্মের নিচে চলে আসব। এটাই হচ্ছে সাম্য বা সাম্যবাদ। বুঝতে পারছো? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ সমান হবে। তারপরে পার্সি, পার্সি মানে হচ্ছে পারস্য বা ইরানের নাগরিকদের বলা হয় পার্সি। তারপরে জৈন, জৈন মানে জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতি। এখন অনেকে প্রশ্ন করবা যে ভাই জিন মানে কি? এটা কি জিন ভূতের জিন? না, এটা একটা ধাতু, এটা একটা সংস্কৃত ভাষার ধাতু। এর এই জিন থেকে হলো জয় করা, জিনিয়ে নেওয়া। তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো বাবুরের মহত্ব কবিতা, ওখানে বলা আছে একটা কবিতা, গর্জিয়া উঠল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয় বলিব না এ দেহে রহিতে প্রাণ। সংগ্রাম সিং গর্জন করে বাবুরকে বলেছিল যে এই বাবুর, তুমি কি মনে করেছো মুসলমান তুমি জিতে গেছো? জিনেছ মুসলমান, জিনেছ মানে জিতে গেছো। এই জন্য সংস্কৃতে জিনিয়ে নেওয়া মানে হচ্ছে জয় করে নেওয়া। ওই ধর্মের যারা অনুসারী তারা হচ্ছে জৈন, মহাবীর প্রতিষ্ঠিত এটা একটা ধর্ম। এরপরে ইহুদি, এটা হচ্ছে জুইশ বা হিব্রু জাতি। তারপরে সাঁওতাল ভিল, এটা একটা আদিবাসী, তুমি জানো। গারো, এটাও আদিবাসী। কনফুসিয়াস একজন চীনা দার্শনিক, এখানে তার অনুসারীদের বোঝানো হয়েছে। কনফুসিয়াস একজন চাইনিজ দার্শনিক, মূলত উনি কিন্তু কোনো ধর্ম প্রচার করেননি। ভালো মতো একটু মনোযোগ দিয়ে বুঝো। অনেকে মনে করে কনফুসিয়াজম এটা বুঝি এক ধরনের ধর্ম, না। কনফুসিয়াজম এক ধরনের মতবাদ, উনি একজন দার্শনিক ছিলেন, এবং এই মতবাদটাকে চীনে অলমোস্ট ধর্মের কাছাকাছি লেভেলে মানা হয়। কথা বুঝতে পারছি? এরপরে আসে চারবাক। চারবাক একজন বস্তুবাদী দার্শনিক। ভাইয়া, চারবাক বস্তুবাদী দার্শনিক, বস্তুবাদী বললেই বুঝবা নাস্তিক। নাস্তিক কেন? কারণ বস্তুবাদীরা স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা বস্তু সাপেক্ষে বস্তুকে কল্পনা করে। পৃথিবীতে যে ওই যে মহাকর্ষ অভিকর্ষ, সমস্ত এক বস্তু থেকে আরেক বস্তুর সৃষ্টি হয়েছে, বস্তুর সাপেক্ষে বস্তুকে কল্পনা করে, এটা হচ্ছে বস্তুবাদীরা। আর জেন্দাবেস্তা, এর একটা শব্দ হলো জেন্দা, আর একটা শব্দ হলো আবেস্তা। এই ধর্মগ্রন্থটার নাম হলো আবেস্তা, আর তার ভাষার নাম হলো জেন্দা। এটা ইরানের অগ্নি উপাসক বা আগুনের উপাসকদের একটা ধর্মের বই। এখন পয়েন্টে আসো, তোমাকে একটু দেখাই, একটু মনোযোগ দাও। নজরুল এখানে প্রথমত বলছে তুমি কোন জাতির। তুমি পার্সি, জৈন, ইহুদি, তারপরে তোমার গারো, সাঁওতাল, ভিল, তোমার জাতি আলাদা হতে পারে। তুমি কোন ধর্মের, তোমার ধর্ম আলাদা হতে পারে। বা তুমি কার মতবাদে বিশ্বাসী, দেখি কনফুসিয়াস বা চারবাক কার মতবাদে বিশ্বাসী, তোমার মতবাদ কিংবা ধর্ম আলাদা হতে পারে, তোমার জাতিসত্তা আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকেই তোমরা হচ্ছে মানুষ। এই মানুষের পরিচয়টাই হচ্ছে সাম্যবাদ। বুঝতে পারছো? এরপরে দেখো, সকল শাস্ত্র খুলে দেখো সখা, কি বলে, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এর অর্থ কি? নিজের প্রাণ খুলে দেখলে সমস্ত শাস্ত্রকে পাওয়া যায়। এর অর্থ কি? এর অর্থ হলো, খেয়াল করো, মানুষ যখন নিজেকে জানে, মানুষ যখন নিজেকে চিনে, তখন তার মাঝে সংকীর্ণতা, গোঁড়ামি আর থাকে না। কথা বুঝতে পারছো? কেউ যদি নিজেকে বুঝতে পারে, ওই যে একটা কথা আছে, নজরুল বলছে নিজের ধর্মকে চিনলে মানুষ, যে নিজের ধর্মে প্রকৃত রকমে বিশ্বাসী, সে অন্য ধর্মের প্রতি কোনোদিনও তোমার হচ্ছে আক্রমণাত্মক হতে পারে না। এর জন্য বলছে সকল শাস্ত্র তুমি খুঁজে পাবে, নিজের প্রাণটাকে খুলে দেখো, অর্থাৎ নিজের ভিতরে তালাশ করো, স্রষ্টাকে খোঁজো, তুমি পাবা। এই কথাটা সক্রেটিস বলেছেন 2500 বছর পূর্বে। উনি এটাকে বলেছেন নো দাইসেলফ। খেয়াল করে দেখো উনি কি বলছে, অনেকে এই কথার সাথে পরিচিত। নো দাইসেলফ, এটা সক্রেটিসের কথা।
মানে নিজেকে জানো, নিজেকে জানলেই সমস্যার সমাধান। এই কথাটাকে হিন্দুরা তাদের ধর্মগ্রন্থে ভাগবতে বেদে তারা বলেছে আত্মনং ভিত্তি, নিজেকে জানো। এই কথাটাকে আমাদের ধর্মে ইসলামে বলা আছে মান আরেফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে জানতে পারছে, মানে হৃদয়কে জানতে পারছে, সেজন্য রবকে জানতে পারছে। কেন? কারণ নিজেকে তুমি যখন জানবা, নিজেকে জানার ভিতর দিয়ে মহান স্রষ্টার পরিচয় তোমার কাছে কি হবে? উদ্ভাসিত হবে। তখন তুমি আর অন্য ধর্মের প্রতি, অন্য বর্ণের প্রতি, অন্য সম্প্রদায়ের প্রতি কখনোই আক্রমণাত্মক হবে না। কথা বুঝতে পারছো বিষয়টা? এবার আসো আর একটু সামনের দিকে যাই আমরা। যুগাবতার, বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ, দেউল মানে দেবালয় বা মন্দির, ঝুট মানে মিথ্যা, নীলাচল জগন্নাথ ক্ষেত্র, এটা মূলত হিন্দুদের একটা ধর্মীয় তীর্থস্থান। তারপরে কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া, এগুলো হিন্দুদের। আর বুদ্ধ গয়া যেটা, সেটা বৌদ্ধদের। জেরুজালেম, এটা তিন ধর্মের জন্য, এই যে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, তিন ধর্মের জন্য এটা হচ্ছে পবিত্র। প্রশ্ন হচ্ছে কেন একটা জায়গা তিন ধর্মের মানুষের কাছে পবিত্র হয় কিভাবে? খেয়াল করো, জেরুজালেম হচ্ছে বর্তমানের ফিলিস্তিন, তারপরে তোমার ইসরায়েল, ওই অঞ্চলের একটা জায়গা, নাম হচ্ছে জেরুজালেম। মুসলমানদের কাছে প্রিয় হওয়ার কারণ বা পবিত্র হওয়ার কারণ, মুসলমানদের প্রথম কেবলা নাম বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। কিবলা মানে হচ্ছে যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, সেটাকে বলে কিবলা। নাম্বার ওয়ান। খ্রিস্টানদের কাছে কেন এটা পবিত্র? কারণ খ্রিস্টানদের যে নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যিশু বলে, যিশুর জন্ম হয়েছে ফিলিস্তিনের বেতেলহামে। এজন্য যিশুরা বলে আমাদের নবী এখানে আসছে, খ্রিস্টানরা বলে এটা আমাদের কাছে পবিত্র, এটার মালিকানা থাকবে আমাদের। এরপরে আসো ইহুদিরা কেন বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা মুসলমানরা আমাদের ধর্মের দিক থেকে জাতির পিতা মনে করি, আবার ইহুদিরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মনে করে। কেন মনে করে একটু খেয়াল করে দেখো, একটু বুঝাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিলেন, দুই স্ত্রীর, এক স্ত্রীর নাম হাজেরা, তার গর্ভের সন্তানের নাম হচ্ছে ইসমাইল। আরেক স্ত্রীর নাম হচ্ছে সারা, ওনার গর্ভের সন্তানের নাম হচ্ছে ইসহাক। তো ইসহাক আলাইহিস সালামের যারা বংশধর তারা হচ্ছে ইহুদি, ওই বংশের মধ্যে ইহুদিদের নবীরা আসছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছে কুরাইশ, ওখানে আমাদের প্রিয় রাসূলের জন্ম হয়েছে। এখন দেখো তো, মূলটা এক না? মূল এক, ওখান থেকে দুটো ব্রাঞ্চ, একটা ইহুদি আর একটা মুসলমান। কথা বুঝতে পারছো? এখন ইহুদিদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্যা সেখানে না। সমস্যা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই জেরুজালেম এরিয়াটা দিয়েছিলেন বসবাস করার জন্য তার জাতিগোষ্ঠীকে নিয়ে। কথা বুঝতে পারছো? এখন ওনার নিবাস ছিল ইরাকে, কেনান অঞ্চলে। আল্লাহ বলেছিলেন তোমাকে দিলাম এই জেরুজালেম অঞ্চল, তুমি বসবাস করো। এখন ইহুদিরা বলে এটা তাদের কাছে পবিত্র, এই জমির মালিক তারা। আর আমরা বলতেছি ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের যেমন জাতির পিতা, আমাদেরও জাতির পিতা, সো এটা আমাদের। আবার আমাদের বাইতুল মুকাদ্দাস সেখানে। এই বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল হয়ে এই জেরুজালেম হয়ে গেল তিন ধর্মের জন্য পবিত্র জায়গা। এবং জেরুজালেম নিয়ে তোমরা জানো ক্রুসেড হয়েছে। ক্রুসেড, ক্রুসেড মানে কি ভাইয়া? ক্রুসেড মানে হলো ধর্মযুদ্ধ। ইহুদি এবং খ্রিস্টানরা মিলে ইউরোপ থেকে 4বার যুদ্ধ করছে মুসলমানদের সাথে জেরুজালেম নিয়ে। তারা জেরুজালেম নিয়ে যাইতো, একবার যুদ্ধ করে নিয়ে গেছে, পরে মুসলমানরা তাদেরকে মাইরে আবার নিয়ে আসছে। তারপরে তারা আবার নিয়ে গেছে, মুসলমানরা মাইরে আবার নিয়ে আসছে। এরকম ক্রুসেড হয়েছে 4বার। ওই যে সালাউদ্দিন আইয়ুবীর নাম আমরা শুনি, বিখ্যাত তুর্কি বীর। এই সালাউদ্দিন আইয়ুবী কিং রিচার্ডের সাথে যুদ্ধ করে কি করেছিলেন? জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন। এই সেই কাহিনী, বুঝতে পারছো? এরপরে মসজিদ, এই মন্দিরে মানুষের হৃদয়টাই মসজিদ, মন্দির কিংবা যে কোনো তীর্থক্ষেত্রের থেকেও বেশি পবিত্র। কারণ খেয়াল করো, এই মসজিদ মন্দির হচ্ছে মানুষের জন্য, সুতরাং মানুষ আগে, মানুষ শ্রেষ্ঠ, মানুষই পবিত্রতম, এটা মনে রাখতে হবে। তারপরে বাঁশির কিশোর বলতে বোঝায় হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণকে। তারপরে শাক্যমুনি বলতে হচ্ছে গৌতম বুদ্ধ, মানে বুদ্ধদেব। ওনার জন্ম হয়েছিল শাক্য বংশে। শোনো, নেপালে লুম্বিনী নামক গ্রামে একজন মানুষ, ওখানকার নেপালের রাজা, ওনার নাম হচ্ছে রাজা শাক্য সিংহ। এই শাক্য সিংহ আর মায়াদেবীর সন্তান, নাম একটা ছেলে জন্মেলো, তার নাম রাখা হলো সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ পরবর্তীতে বড় হয়ে হয়েছেন গৌতম বুদ্ধ। এই বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞানী, আর তার যারা অনুসারী তাদেরকে বলা হয় বৌদ্ধ। মেসেজ ক্লিয়ার হয়েছে এবার? এখন এই শাক্যমুনি বলতে বোঝায় কাকে? বুদ্ধদেবকে।
এরপরে কন্দরে, কন্দরে মানে পর্বতের গুহা। এখানে হৃদয়ের গভীর অর্থে এই কথাটা বোঝানো হয়েছে। কেন? আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, ছোটবেলা থেকেই উনি কেমন ছিলেন? বিনয়ী ছিলেন, সত্যবাদী ছিলেন, যার জন্য উনি আল আমিন নামে প্রসিদ্ধ ছিলেন, তোমরা জানো। এবং পরবর্তীতে 17 বছর বয়সে উনি কিন্তু হিলফুল ফুজুল নামে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। কিভাবে শান্তি আনা যায় সেই চেষ্টা উনি করেছেন। এবং একটা সময় আমরা দেখেছি হেরা পর্বতের গুহায় উনি ধ্যানে মগ্ন থাকতেন। এই বিষয়টাকে কবি বলেছেন, এই যে কন্দরে উনি হৃদয়ের গভীরে কি করেছেন? স্রষ্টার আহ্বান শুনতে পেতেন এবং সেই হৃদয় থেকেই উনি ওখান থেকে যখন ওনার উপরে এই যে উনি উনি ফিল করতেন কিভাবে শান্তি আসবে, কিভাবে তোমার হচ্ছে অন্যায় বিচার দূর হবে, এই যে ভিতরে ফিল করা স্রষ্টার ডাক, এটা কি বলেছেন? আরব কি বলে এই কন্দরে উনি আহ্বান শুনতেন। তারপরে আরব দুলাল মানে আরবের সন্তান, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কোরআনের সামগান, কোরআনের সামগান মানে কোরআনের পবিত্র সাম্যের বাণী। তারপরে আসো আমরা চলে যাচ্ছি আমাদের এর পরের টপিক, সাম্য। দেখো, গাহি সাম্যের গান। আমরা তো সাম্য বলতে একটু আগে ব্যাখ্যা করে দিয়ে দিছি, সাম্যবাদ দিয়ে দিছি, অসাম্প্রদায়িকতা সমস্ত কিছু দিয়ে দিছি। এইটা ইম্পর্টেন্ট, মানবতা বোধ। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, এটা দিয়ে কি বুঝাইছেন? হাসিছেন তিনি নিবৃত হিয়ার, অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, এটা দিয়ে কি বুঝাইছেন? এগুলো হচ্ছে কথা, একটু মনোযোগ দিবা, বুঝাই দিচ্ছি। খেয়াল করো, এই যে দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, এর মানে কি? এর শাব্দিক অর্থটা যদি ডিরেক্ট যদি অনুবাদ করি বা ব্যাখ্যা করি আমরা, মনে করো তুমি ফুল কিনতে গেছো কোথায়? দোকানে। গিয়ে দোকানদারের সাথে ফুলের দাম নিয়ে জন্মের দর কষাকষি করতেছো, বার্গেনিং করতেছো। অথচ দোকানের বাইরে রাস্তার কিনারে ওই ফুলটা ফুটে আছে, তুমি যদি না কিনো, ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসো, ফ্রেশ ফুলটা পাও, তোমার টাকাও লাগে না। অথচ তুমি সেটা না করে কি করতেছো? দোকানদারের সাথে তর্কে লিপ্ত হয়ে গেছো। তুমি চাইলে যেটা সহজে পাও সেটা না করে দোকানদারের সাথে ঝগড়া করতেছো। নজরুল এটাই বুঝাইছে যে চাইলে যেটা সহজে পাইতে পারি তার জন্য আমরা কষ্ট করি। সেটা কেমন? স্রষ্টাকে যদি পাইতে হয় মানুষের কাছে যাও, মানুষের সেবা করো, মানব ধর্মটাকে পালন করো, তাহলে পাবা। এটা না করে তোমরা কি করতেছো? হুজুর বড় বড় কিতাব পড়ে হিন্দুদের দুষতেছো, আর হিন্দুরা বড় বড় গ্রন্থ পড়ে মুসলমানদের দুষতেছো। এই দোষ দেওয়াটা হচ্ছে দর কষাকষি। তুমিও পণ্ডিত, তুমিও পণ্ডিত, তোমাদের মাঝে দর কষাকষি হচ্ছে। অথচ তাজা ফুল ফুটে আছে কোথায়? পথে। দ্যাট মিনস সাধারণ মানুষের কাছে হচ্ছে স্রষ্টা। ওখানে যাও না, তাদেরকে সেবা করো না, তাদেরকে দেখো না। কেন? হাসিছেন তিনি অমৃত হেয়ার নিবৃত অন্তরালে। স্রষ্টা কই? স্রষ্টা মানুষের অন্তরের ভিতরে। ওখানে যাও, দর কষাকষি করো না, সাধারণ মানুষের কাছে যাও। মেসেজ ক্লিয়ার হয়েছে ভাই? তারপরে বন্ধু বলেনি ঝুট, এখানে বসে ঈসা মুসা বলে সত্যের পরিচয়। অর্থাৎ ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, সমস্ত মানুষই এই হৃদয় দিয়ে সত্যকে উপলব্ধি করেছিলেন, এটাই বলেছেন। এরপরে বাসের কিশোর, মিথ্যা শুনিনি ভাই, বাকিগুলো সব বলে দিয়েছি। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আসো তারপরে যাচ্ছি। তারপরে আমাদের সৈয়দ শামসুল হক, ওনার লেখা আসছে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই ভাই খেয়াল করো, বানানটা কিন্তু নুরুল দিন না, বানানটা হচ্ছে নুরুল দিন। বানানটা কি? বানানটা নুরুল দিন। এখন তোমাকে কিন্তু প্রশ্ন করবে, তোমাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে নিচের কোন গ্রন্থটি সৈয়দ শামসুল হকের রচিত? অপশন ক তে দেওয়া থাকবে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এখন তুমি তো 2 বছর ধরে পড়ছো যেটা হচ্ছে নুরুল দিন, এই নুরুল দিন পরে তুমি গিয়ে কি করবো? অপশন করতে নুরুল দিন দিয়ে দিবা, কিন্তু এর উত্তরটা ভুল। এটা নুরুল দিন, এটা অনেকেই ভুল করে, এটা নুরুল না, এটা নুরল। উনি নুরল লিখছেন। আচ্ছা, এবার আসো সৈয়দ শামসুল হক সম্বন্ধে একটু জানি। ওনার পিতামাতা যেগুলো দেখো, একটু 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 এই দিকে আসো। সব্যসাচী লেখক, এটা ইম্পর্টেন্ট। সব্যসাচী লেখক মানে কি? সাহিত্যের বাজারে সব্যসাচী বলা হয় কাদেরকে? সব্যসাচী বলা হয় দোজ হু আর অলরাউন্ডার, তাদেরকে বলা হয় সব্যসাচী। কথা বুঝতে পারছো? সাহিত্যে যারা যারা সমস্ত কিছু লিখেন, ধরো কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক সবই লিখেছেন, তাদেরকে বলা হয় সব্যসাচী, অলরাউন্ডার। এখন অনেকে প্রশ্ন করবা কেউ নেতে, ভাইয়া রবীন্দ্রনাথ কি সব্যসাচী না? ডেফিনেটলি রবীন্দ্রনাথ সব্যসাচী। এমনকি রবীন্দ্রনাথকে সব্যসাচী বললেও কম বলা হয়, ওনার এত মাহাত্ম্য। এবং আধুনিক যুগে সর্বশেষ সব্যসাচী হচ্ছেন সৈয়দ শামসুল হক। তার আগে যিনি প্রতিষ্ঠিত সব্যসাচী ছিলেন উনি হচ্ছেন তোমার বুদ্ধদেব বসু। মনে রাখো, বুদ্ধদেব বসু হচ্ছে আধুনিক যুগের একজন সব্যসাচী, একদম উত্তরাধুনিক, আমাদের রিসেন্ট টাইমে। তারপর উল্লেখযোগ্য উপন্যাস খেলালাম
খেলাতে নিষিদ্ধ লোবান, প্রশ্ন যদি হয় নিষিদ্ধ লোবান থেকে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে এই লোবান শব্দের অর্থ হচ্ছে এক ধরনের সুগন্ধি, আগরবাতির মতো খুব কড়া সুগন্ধি, এটাকে বলে লোবান। আর নিষিদ্ধ লোবান থেকে একটা সিনেমা হয়েছে, ওই সিনেমার নাম হলো ভাইয়া গেরিলা। পরীক্ষায় প্রশ্নটা হতে পারে যে গেরিলা ছবি কোন উপন্যাস অবলম্বনে তৈরি, অথবা নিষিদ্ধ লোবান অবলম্বনে কোন সিনেমা নির্মিত হয়েছে, সঠিক উত্তর গেরিলা। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি, দ্যাট মিনস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আর এখনকার সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক যত কিছু আছে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এরপরে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, উপরটি উপন্যাস, পরাণের গহীন ভিতর আঞ্চলিক ভাষায় রচিত। আর খেলারাম খেলে যেটাকে বলা হয় পিন আপ নোবেল। ভাইয়া পিন আপ নোবেল মানে তোমাকে আমি সহজে এক কথা যদি বোঝাতে চাই তাহলে এটা হলো অ্যাডাল্ট নোবেল। অ্যাডাল্ট নোবেল মানে কি? এটা ছোটদের জন্য না, সামথিং রেস্ট্রিক্টেড ফর দ্য চাইল্ড। বুঝতে পারছো? পিন আপ মানে কি? রেস্ট্রিক্টেড না, এটা একটু অ্যাডাল্ট, একটু বড়দের লেখা একটা উপন্যাস, এই জন্য এটাকে বলা হয় পিন আপ নোবেল। তারপরে খেয়াল করো, আমরা পরের অংশ যদি যাই, তার উপন্যাস এক মহিলার ছবি, সীমানা ছড়িয়ে নীল দংশন, এখান থেকে খেয়াল করবা এই নিষিদ্ধ লোবান বেশি করে পড়বা। তারপরে পড়বা হচ্ছে বৃষ্টি ও বিদ্রোহীগণ, তারপরে পড়বা নীল দংশন, মোস্ট ইম্পর্টেন্ট। প্রবন্ধ হৃদ কলমের টানে 1991-95 সালে, ওই সময় এটা উনি পত্রিকায় লিখতেন নিয়মিত। পরবর্তীতে এটা বই আকারে বের হয়েছে, অত্যন্ত জনপ্রিয় বই এটা, হৃদ কলমের টানে, এটা পরীক্ষায় আসে। এরপরে গল্প যদি বলো, বাকি এখানে যা কিছু আছে সবগুলো ইম্পর্টেন্ট, একটাও বাদ দিতে পারবা না, সবই পড়া লাগবে। তারপরে খেয়াল করো, আমরা এখান থেকে পড়বো কাব্যনাট্য পড়বা, পায়ের আওয়াজ পাওয়া যায়, আর পড়বা নুরুল দিনের সারা জীবন গণনায়ক। তবে এই দুইটা, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, পরীক্ষায় যে কতবার কত জায়গায় আসছে তার কোনো হিসাব নাই, কারণ এগুলো হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক। এখন প্রশ্ন হচ্ছে কাব্যনাট্য কি ভাইয়া? কাব্যনাট্য হচ্ছে এটা নাটক, কিন্তু এটার সংলাপের ধরনটা হচ্ছে কবিতার স্টাইলে। আবার বলছি, এটা আঙ্গিকের বিচারে বিষয়বস্তুতে এটা নাটক, কিন্তু এটা সংলাপের যে ধরন, এটা ডায়লগ বলার ধরনটা কবিতায়, গদ্যে না। বুঝতে পারছো? কবিতায় যখন নাটকে ডায়লগ বলা হয় তখন সেটাকে বলা হয় কাব্যনাট্য। তারপরে আসো অনুবাদ গ্রন্থ পড়বা, শিশুতোষ পড়া, শিশুতোষ মানে শিশুদের জন্য লেখা বই, আর পুরস্কার কি পাইছেন উনি এখানে খেয়াল করবা। এরপরে আসো আমরা পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, তোমাকে জাস্ট আমি খুব সহজ একটা টুলস দিয়ে তোমাকে বুঝাই, একটু খেয়াল করে দিকে আসো। নুরুল দিনের কথা কেন মনে পড়ে আমার? নুরুল দিন একজন কৃষক নেতা। এই নেতাটা, এই মানুষটা 1782 খ্রিস্টাব্দে, তোমাদের এখানে একটু ভুল আছে, এটা 1783 দেওয়া, এটা 1782 হবে। এই 1782 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে উত্তরবঙ্গে মানে রংপুর দিনাজপুর অঞ্চলে এই কৃষক সামন্ত প্রভুদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সামন্ত বললেই বুঝবা বড়লোক, জমির মালিক। তোমরা জানো রংপুর অঞ্চলে আধুনিক যুগেও একটা আন্দোলন হয়েছিল, নাম হচ্ছে তেভাগা আন্দোলন। তেভাগা মানে কি? জমির ফসল 3 ভাগ হবে, 1 ভাগ পাবে হলো জমির মালিক, 2 ভাগ পাবে হলো চাষি। ইলামিত্র হাজী দানেশ তেভাগা আন্দোলনের মানুষ। আর রংপুর দিনাজপুরে সেই 1782 খ্রিস্টাব্দ, যেটা বঙ্গাব্দ যদি ধরো 1189 বঙ্গাব্দ, দেখো কত আগে, তাই না? 1782 মানে অনেক আগে। ওই সময় নুরুল দিন কৃষকদেরকে সংগঠিত করে একদম সামন্ত প্রভুদেরকে কাঁপায় দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে নুরুল দিনকে আমার এখন কেন মনে পড়ে? কবি বলেছেন, আজকে 1971 সালে যখন আমার দেশে আমি পরবাসী হই, আমার দেশে আমার শরীর থেকে রক্ত ঝরে যায়, আমার দেশে যখন আমার মা বোনকে ধর্ষিত হতে দেখি, আজকে যখন দেখি আমার দেশে আমার পাকা ফসল আমার সামনে পুড়িয়ে ফেলা হয়, আমি নুরুল দিনকে মিস করি। নুরুল দিনের মতন একজন লিডার, তার মতো একজন সাহসী পুরুষ আজকে বড় দরকার, যে এসে পাকিস্তানিদের বিপক্ষে ফাইট দিবে। কথা বুঝতে পারছো? তাহলে 1971 সালে আমি এসে কি করি? নুরুল দিনকে মিস করি। কেন মিস করি? তাকে আমার কেন মনে পড়ে? কারণ তাকে মনে পড়ে তার মতো সাহসী একজন বীরের 71-এ খুব দরকার। আর আজকে যখন তোমাদের এখানে একটা লাইন আছে, আজকে যখন দেখি যে ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আমার রক্ত ঝরে যায়, তখন আমার নুরুল দিনকে প্রচন্ড রকমের মনে পড়ে। প্রশ্ন হচ্ছে, ইতিহাসের প্রতি পৃষ্ঠায় রক্ত ঝরে, এটা ভাইয়া কি বুঝাইছে? খেয়াল করো কি বুঝাইছে বলছি। দেখো 1757 সালে বাঙালির হাত থেকে ব্রিটিশরা নিয়ে গেল বাংলা, তারপরে পুরো ভারত।
তারপরে 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, তাহলে 1757 সালে রক্ত ঝরলো, 1857 সালে আবার রক্ত ঝরলো। তারপরে 1832 সাল তোমার হচ্ছে তিতুমিরের নারিকেল বাড়িয়া বাঁশের কেল্লা, আবার রক্ত গেল। তারপরে ফকির সন্ন্যাসী আন্দোলন, নীল বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, তুমি কতগুলো নিবা? প্রচুর আন্দোলন হয়েছে যেখানে বাঙালি রক্ত গিয়েছে। তারপরে একসময় পাকিস্তান হইলো, পাকিস্তান হইলে 1952 সাল ভাষা আন্দোলন, বাঙালি আবার রক্ত দিল। 1969 সাল গণ অভ্যুত্থান, বাঙালি আবার রক্ত দিল। 1971 সাল মুক্তিযুদ্ধ, এবার তো এক সাগর রক্ত দিল। তাহলে ইতিহাসের প্রতি পৃষ্ঠায়, ইতিহাসকে তুমি যদি পর্যালোচনা করো, দেখবা পৃষ্ঠায় পৃষ্ঠায় বাঙালি রক্তে রঞ্জিত হয়ে আছে ইতিহাসের প্রতিটা পাতা। কবি বলতেছেন, আজকে যখন আমার বাংলায় যখন শকুন নাইমা আসে, যখন দালালের আলখাল্লায় ভেসে যায়, আমার দালালের আলখাল্লা মানে রাজাকার আলবদর, যখন আজকে আমার বাংলায় আমি তাদেরকে দেখি, আজকে আমি আবার নুরুল দিনকে প্রচন্ড মিস করি। নুরুল দিনের মতো সাহসী ব্যক্তিত্ব, যার সাহস এবং শক্তি আজকে আমার বড় দরকার। কথা বুঝতে পারছো? আসো এবার আমরা সামনের দিকে যাই। তোমাদের এখানে একটা পোল দেখতে পাচ্ছি, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, তোমরা এটাকে অ্যান্সার করে দাও। সহজ পোল, আমি তোমাদের 30 সেকেন্ড টাইম দিচ্ছি। এই প্রত্যেকে ভোট করো। টাইম শেষ হয়ে গেল ভাইয়া। বেশিরভাগ সঠিক উত্তর দিয়েছো। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা। ওকে, তারপরে খেয়াল করো, আমরা সামনের দিকে যাচ্ছি। নীলক্ষা মানে দৃষ্টিসীমা অতিক্রমী, বাকিগুলো তোমরা সবগুলো ব্যাখ্যা দিয়ে দিছি এতক্ষণে। ওকে, বাহে মানে হচ্ছে বাপু হে, রংপুর দিনাজপুর অঞ্চলের ভাষা এটা। আর কুণ্ঠে মানে হচ্ছে কোথায়, নুরুলদিন আশা বলবে জাগো বাহে কুণ্ঠে সবাই, আমরা তাকে মিস করি এই জন্যই। তারপরে আসো আমরা উপসর্গ শুরু করব, তার আগে মুক্তার ভাই, ওদের কি 5 মিনিটের ব্রেক দেব? মুক্তার ভাই, ব্রেক চাচ্ছে ভাইয়া, ওরা ব্রেক আচ্ছা চাচ্ছে। ব্রেক চাইলে তাদের একটা 5 মিনিটের ব্রেক দিয়ে দেই। ভাইয়া তোমরা তাহলে এই যে 5 মিনিটস ব্রেক, আমরা তো ঠিক 5 মিনিট পরে আবার শুরু করব কিন্তু, হ্যাঁ? ব্রেক চলবে এখন থেকে।
ভাই তাহলে শুরু করে দেই, মুক্তার ভাই। জি ভাইয়া শুরু করেন। আমি ফারুক বলছিলাম, মুক্তার ভাই না। ও ফারুক ভাই না, শুরু করে দিই। হ্যাঁ স্যার। জি ভাই। ওকে ওকে ওকে, আমরা আসো ভাইয়ারা, তোমরা সবাই রেডি কিনা চ্যাট বক্সে বলো। আমরা শুরু করে দিতে চাচ্ছি। ওকে ওকে, চ্যাট বক্সে অনেকেই রেসপন্স করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ডান ডান। খেয়াল করো, উপসর্গের বিষয়ে যদি আমরা বলি, উপসর্গের পরিচয় হলো 1 নম্বর, প্রথম পরিচয়, উপসর্গ হলো অব্যয় পদ। 2 নম্বর, সে কি করে, তার কোনো স্বাধীন অর্থ থাকে না। বেসিক্যালি কোনো অব্যয় পদেরই স্বাধীন অর্থ থাকে না। আচ্ছা, 3 নম্বর, তারা অন্য শব্দের পূর্বে বসে। 4 নম্বর, তারা হচ্ছে তোমার পূর্বে বসে কাজটা কি করে, তারা নতুন শব্দ তৈরি করে। তারা নতুন শব্দ তৈরি করে। তাহলে একটু খেয়াল করো বিষয়টা, আমরা যেখানে বলছিলাম উপসর্গ কি, প্রথমত অব্যয় পদ, দ্বিতীয়ত অব্যয় পদ বলে তার কোনো স্বাধীন অর্থ নাই, স্বাধীন অর্থ মানে সে নিজে নিজে অর্থ দেয় না। তৃতীয়ত সে অন্য শব্দের পূর্বে বসে বসে সে নতুন শব্দ তৈরি করে। এখন দেখো এখানে কি ঘটছে, এই হার একটা শব্দ, হার মানে হচ্ছে অলংকার, অথবা তুমি এটাকে খেলার হার বা সুদের হার বিভিন্নভাবে ব্যবহার করতে পারো, আলটিমেটলি এটা একটা শব্দ। আচ্ছা, তার পূর্বে উপসর্গগুলো আমরা যোগ করলাম, যোগ করার পরে নতুন শব্দ হয়েছে আহার, প্রহার, বিহার, পরিহার, অনাহার, উপহার। এখন আহার মানে কি, খাবার খাওয়া, প্রহার মানে মার দেওয়া, বিহার মানে ঘুরতে যাওয়া, আবার ভারতের একটা রাজ্য আছে নাম বিহার আমরা জানি। পরিহার মানে ত্যাগ করা, অনাহার মানে না খেয়ে থাকা, আর উপহার মানে হচ্ছে তো বুঝো গিফট। বুঝে থাকলে বলো, হারের যে অর্থ ছিল অলংকার, সুদের হার কিংবা খেলার হার, উপসর্গ যোগ করার পরে কি অর্থগুলো আগের মতো আছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। যারা এই কাজটা করেছে তাদের নামই হচ্ছে উপসর্গ, যাদের নিজস্ব অর্থ নাই কিন্তু অন্য শব্দের অর্থকে পরিবর্তন করে। এখন উপসর্গ থেকে যদি তোমার প্রশ্ন হয়, প্রশ্ন হতে পারে 2 রকমের প্রশ্ন। 1, তোমাকে উপসর্গ নির্ণয় করতে দিতে পারে, আর 2, তোমাকে উপসর্গের অর্থ জিজ্ঞেস করতে পারে। তোমাকে জিজ্ঞেস করতে পারে এই উপসর্গটা কোন অর্থে বসছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই অর্থে উপসর্গটা কোথায় বসছে। অর্থের প্রশ্নটা কিরকম হতে পারে, 2 রকম হতে পারে। হয় তোমাকে বলবে একটা শব্দ দিয়ে দিবে, তোমাকে একটা শব্দ দিয়ে বলবে অর্থ বের করো, অথবা তোমাকে একটা অর্থ দিয়ে বলবে শব্দ বের করো। বুঝতে পারছো বিষয়টা? তাহলে উপসর্গদের কোশ্চেন কোন রকমের হয়, 2 রকমের। 1, তোমাকে বলবে এটা বাংলা উপসর্গ না সংস্কৃত না বিদেশি, নির্ণয় করবা। 2, অর্থের প্রশ্ন, তোমাকে হয় শব্দ দিয়ে বলবে অর্থ বের করো, অথবা অর্থ দিয়ে বলবে শব্দটা বের করে দেখাও। এখন আসো আমরা সবগুলোই কিভাবে সলভ করি। এখন নির্ণয় করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিছু উপসর্গ মুখস্থ করে ফেলতে হবে। তারা কারা? বাংলা উপসর্গগুলো সহজ, বিদেশি উপসর্গগুলো সহজ, এগুলো মুখস্থ করবা। যেগুলো সংস্কৃত সেগুলো কঠিন, এগুলো আমি মুখস্থ করতে বলি না। এখন বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ হলো 21টা। এখন এই 21টা বাংলা উপসর্গ যদি তুমি মুখস্থ করো, আর 10-15টা বিদেশি উপসর্গ আছে যদি মুখস্থ করে ফেলো, তাহলে এর বাইরে যেগুলো থাকবে কঠিন সেগুলো হলো সংস্কৃত। এই যে বাংলা উপসর্গ তোমাকে দিয়ে রাখছি মুখস্থ করার জন্য। তোমার সিকোয়েন্স যদি তুমি মেনটেন করতে চাও, প্রথমত এখান থেকে অ দিয়ে শুরু, হা দিয়ে শেষ, আমরা বর্ণমালার সিকোয়েন্স মেনটেন করেছি। এটা যদি তুমি আরো সহজে যদি শিখতে চাও বাংলা উপসর্গটা, আসো তোমাকে আমি একটু পরের পেজ থেকে দেখায় নিয়ে আসি। একটু খেয়াল করো বাংলা উপসর্গটা কত সহজ। এই যে দেখো বাংলা উপসর্গ, এর একটা চিঠি মনে করে লিখতেছে প্রিয় সুহাস আদর নিবে, এটা তোমাদের বইয়ে আছে। তুই আমাদের অজপরা গায়ের আশা ভরসা, রাম ছাগল, এখানে রাম আছে, রাম ছাগলদের অনাচার, কুকথা ও আর চোখে তাকানোকে পাত্তা দিবি না, তোর জন্য গাছের আবড়ালের 49টি পাতিলেবু কদবেল পাঠালাম, দাঁড়ি হবে একটা, অচেনা জায়গায় মন আনচান করলে খাবি, ইতি অঘারাম। এখানে সব মিলে 21টা বাংলা উপসর্গ আছে। তাহলে বাংলা উপসর্গ কয়টা? 21টা। এই বাংলা উপসর্গ তুমি মুখস্থ করে ফেললা। এখন বাংলা উপসর্গ মুখস্থ করলে আর তার সাথে যদি তুমি সংস্কৃত উপসর্গগুলো মুখস্থ করে ফেলো, কি বলে বিদেশি উপসর্গগুলো যদি মুখস্থ করে ফেলো, তাহলে মামলা খালাস। দেখো এই যে এখানে আছে হলো তোমার ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কয়টা? 10টা। কিভাবে 10টা? দেখো
বদ একটা, বে একটা, ফি একটা, নিম একটা, না একটা, কার একটা, দর একটা, কম একটা, এখানে দুইটা। কেমনে দুইটা? খেয়াল করো, এখানে দুইটা হলো, একটা শুধু ব, আর একটা হলো পুরাটা বর। আর তুমি কল্পনা করতে পারো যে প্রধানমন্ত্রী অনেক মেয়েকে একসাথে গণবিবাহ দিবে, তারা গরিব, তো অনেক মেয়ের জন্য অনেক বর দরকার। দ্যাট মিন্স বর কম দরকার না। বর কম দরকার না মানে কি বর বেশি দরকার? তো বর কম দরকার না বলছি, নিম ফি বে বদ ফার্সি। এখান থেকে 1 মিনিট একটু 10টা একবার পড়ে ফেলো তো, মুখস্থ হয়ে যাবে। এরপর আসো আরবি উপসর্গ। আরবি উপসর্গ কয়টা ভাইয়া? আরবি উপসর্গ 6টা। আম খাস লাগর বাজে খয়ের, এই 6টা হলো আরবি উপসর্গ। এখন তুমি বাংলা 21টা, ফার্সি 10টা, আরবি 6টা পড়লে বাকি থাকে কারা? বাকি থাকে সংস্কৃত। আসো সেই সংস্কৃতের মামলাটা তোমাকে দেখাই। তার আগে এখান থেকে আসো সামনের দিকে যাই, তোমাকে বাংলা উপসর্গগুলোর সমাধান তুমি কিভাবে করবা দেখো। হিন্দি উর্দুতে আছে হর, হর রোজ, হর মাহিনা, হর কিসিম, এটা জানো। আর বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় পাওয়া যায় 4টা উপসর্গ, আ সু বি নি। এগুলো কি? এগুলো বাংলা প্লাস সংস্কৃত। এখন তো একটা জিনিস প্যাস খায় গেল। তুমি এখন নিশ্চয়ই মনে করতেছো ভাইয়া তাহলে আশু বিনি কখন বাংলা হিসাবে আছে, কখন সংস্কৃত হিসাবে আছে, আমি এটা কি করে বুঝবো? আসো তোমাকে শিখাই। খেয়াল করো, মনে করো এই সুযোগ কাজ সমান সমান কি হলো? সমান সমান হলো সুকাজ। আচ্ছা, আবার খেয়াল করো, সুযোগ নীল সমান সমান কি হয়ে গেল? সুনীল। এখন তুমি বলো তো, এখানে তোমার সুকাজের মধ্যে সু আছে, সুনীলের মধ্যে সু আছে, দুইটা সু কি বাংলা? না। দুটা সু কি সংস্কৃত? না। ভাইয়া এই কাজ শব্দটা বাংলা হওয়ার কারণে এই সুকাজের সুটা বাংলা, নীল শব্দটা সংস্কৃত হওয়ার কারণে এই সুকাজের সুটা হলো সংস্কৃত। এর মানে আশুবিনী যদি বাংলা শব্দের সাথে বসে তখন তারা বাংলা, যদি সংস্কৃত শব্দের সাথে বসে তখন তারা সংস্কৃত। এবার কি বুঝতে পারছো? এখন তো ঝামেলা হয়ে গেল, তাহলে বাংলা সংস্কৃত শব্দগুলোকে আমরা আলাদা করে ফেলি। এই আশু বিনি দিয়ে যতগুলো বাংলা শব্দ আছে সবগুলো তোমাকে দেখো গল্প আকারে লিখে দিছি। সুমন আর সুমনের প্রতি এই যে সুনজর দেয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। অর্থাৎ সুমন বিয়ে করেছে কাকে? সুমনাকে। তাহলে এই যতগুলো সুনজর, সুখবর, সুদিন, সুকাজ, সুনাম, এই সবগুলো কি শব্দ ভাইয়া? আশু বিনি দিয়ে তৈরি হওয়া বাংলা শব্দ। এরপরে আসো এই নি, নি দিয়ে কি শব্দ? নীলাজ লোকটি নিরেট প্লেটে, নিরেট মানে ভরা, নিখুঁত ভাবে খেয়ে মানে খুব চেটে পুটে খেয়ে ফেলেছে, খেয়ে নিভাজ পেটে সে নিখোঁজ হয়েছে। নিভাজ মানে পেটে আর ভাজ না, পেট টান টান হয়ে গেছে, খায় সে বের হয়ে চলে গেছে। আরবি এটা নিভুই না ভাইয়া, দুঃখিত, এটা হবে বিভুই। বিভুই লোকটি আকারা, আকারা মানে হচ্ছে অপরিষ্কার। আকারা ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নবে, মানে লবণ ছাড়া খিচুড়ি রান্নার জন্য সে আকাটা আনছে জ্বালানি হিসেবে, আর বিফল চেষ্টা করে আলটিমেটলি বিপদে হাঁটা দিছে। তাহলে এগুলো হলো আশুবিনি দিয়ে বাংলা শব্দ। এখন তোমার যদি আশুবিনি দিয়ে শব্দ আসে, মনে করো পরীক্ষায় প্রশ্ন করলো সুকণ্ঠ, এই সুকণ্ঠের সুটা কি? অবশ্যই তৎসম। কারণ কি? তুমি এটা আশুবিনির মধ্যে পাও নাই। এবার বুঝতে পারছো? এখন সামনের দিকে যদি আমরা যাই, সামনের দিকে গেলে আমরা তোমাদের জন্য একটা পোল দিয়ে দিলাম। পোলটা দেখি কেরা আনসার করতে পারো। অনেকবার এই পোলটা নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে। 30 সেকেন্ড টাইম পাবা। বাংলা উপসর্গ কয়টা? ডান। বাংলা উপসর্গ কয়টা? তোমরা মাত্র 86% মানুষ সঠিক উত্তর দিছো। এটা নিয়ে গত আধা ঘন্টায় এত কথা বলছি, তোমার যদি একটু মনোযোগ দিয়ে শুনতা তুমি কিন্তু এটা আর ভুল করার কথা ছিল না। কথা বুঝতে পারছো? বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? বাংলা উপসর্গ হচ্ছে 21টা। 21টা হচ্ছে বাংলা উপসর্গ, আর 20টা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। কথা বুঝতে পারছো? আসো সামনের দিকে যাই তোমাদের। এরপরে কি আছে? এরপরে টপিক গুলো খুবই লাইট,
খুব মজা পাবা তুমি। এখানে আমরা তৎসম সংস্কৃত উপসর্গ পাইছি, এটা মনে রাখার উপায় এখানে বলে দিছি। আর এখানে আশুবিনী কখন বাংলা কখন সংস্কৃত, এতক্ষণ তোমাকে যেটা বলছি সেটা বলছি। অর্থাৎ যদি শব্দটা বাংলা হয় আশুবিনী বাংলা, যদি শব্দটা সংস্কৃত হয় শব্দটা তোমার আশুবিনী হবে, ওই জায়গায় সংস্কৃত। এরপরে বিদেশি উপসর্গ, এখানে দেখো ফার্সি উপসর্গ আছে। ফার্সি উপসর্গ আগে বলেছিলাম 10টা। এই যে কার, দর, না, নিম, মনে রাখবা এই আরবি ভাষার মধ্যে, আরবিতে আমরা এই লা কথাকে যে অর্থে ব্যবহার করি, এই ফার্সিতে সেম বে কথাকে অর্থে ব্যবহার করি। দুটোর অর্থই হলো নাই। তাহলে আরবিতে লা মানে নাই, আর ফার্সিতে বে মানে হচ্ছে নাই। তাহলে বে আদব মানে আদব নাই, লা জবাব মানে জবাব নাই। কথা বুঝতে পারছো? এখান থেকে অর্থ সহ দেখে ফেলতে পারবা। তারপরে খেয়াল করো ফার্সি উপসর্গ মনে রাখার উপায়। ফার্সি দেশের বর বলেছে ফি বছর ও বদনিমের দরকার হবে না। এরপরে আরবি উপসর্গ মনে রাখার উপায়, এবং এগুলো খুব সিম্পলি দেওয়া আছে। জাস্ট কোন উপসর্গটা কোথায় কোন অর্থে বসছে এটা জাস্ট তুমি মুখস্থ করবা, তোমার জাস্ট পড়ার বিষয়, এখানে আর কারো হাত নেই। এরপরে ইংরেজি উপসর্গ, আমরা আগেই বলেছিলাম উপসর্গকে বলা হয়, এই যে উপসর্গ আমরা বলি বাংলায়, এই উপসর্গটাকে ইংরেজিতে বলা হয় প্রেফিক্স। তোমরা পড়েছো প্রেফিক্সটা, তাই না? এটা আগে বসে। আর যেটা হচ্ছে প্রত্যয় সেটা শেষে বসে, সেটাকে বলা হয় সাফিক্স। আর যেটা অনুসর্গ সেটাও শেষে বসে, ওটাকে বলা হয় প্রিপজিশন। এখন প্রশ্ন করবো ভাইয়া অনুসর্গও শেষে বসে প্রত্যয় শেষে বসে, পার্থক্য কি? পার্থক্য হলো উপসর্গ আর প্রত্যয় তারা নতুন শব্দ তৈরি করে, তারা নতুন শব্দ বানায়। উপসর্গ আর প্রত্যয় কি করে? নতুন শব্দ বানায়। কিন্তু অনুসর্গ নতুন শব্দ বানায় না, সে কি কি করে? শব্দের সাথে শব্দের সম্পর্ক তৈরি করে। এটা মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এই প্রত্যয় আর উপসর্গের কাজ হলো সাফিক্স আর প্রিফিক্স দিয়ে নতুন নতুন শব্দ হয়। এগুলো উপসর্গ বসে আগে, প্রত্যয় বসে পড়ে। কিন্তু অনুসর্গ যেটা সেও পড়ে বসে, কিন্তু প্রত্যয়ের সাথে তার পার্থক্য হলো প্রত্যয় নতুন শব্দ তৈরি করতে পারে, কিন্তু অনুসর্গ সেটা পারে না, অনুসর্গ সেটা করে না। সে খালি শব্দের সাথে শব্দের সম্পর্ক করে। আমরা একটু পরে অনুসর্গ পড়বো, তখন দেখাই দিব। এই যে ইংরেজি অনুসর্গ উপসর্গ যেগুলোকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্সের যে টপিকটা। এরপরে আসো সামনের দিকে যাচ্ছি আমরা। এই যে অনুসর্গ পাওয়া গেছি, অনুসর্গের ভাইয়া 3টা নাম একটু লিখে দিই। দেখো অনুসর্গের 3টা নাম। প্রথমত আমরা অনুসর্গকে বলি অনুসর্গ, এটা একটা নাম। আচ্ছা, তারপরে এটার আরেকটা নাম হচ্ছে কর্ম প্রবচনীয় শব্দ। নবম দশম শ্রেণীর বই 159 পৃষ্ঠা, কর্ম প্রবচনীয় শব্দ। তারপরে তার আরেকটা নাম আছে, সেটা হলো পদান্বয় অব্যয়। নবম দশম শ্রেণীর বই পদ প্রকরণ 97 পৃষ্ঠা, ওটার ভিতরে গেলেই পাবা পদান্বয় অব্যয়। এই পদান্বয় অব্যয়, অনুসর্গ, কর্মপ্রবচনীয় শব্দ, এই প্রত্যেকের একটা ইংরেজি পরিচয়, সেটা হচ্ছে প্রিপজিশন। সে কি করে? পরে বসে কি করে? শব্দের সম্পর্ক তৈরি করে। এরপরে আসে অনুসর্গের প্রয়োগ। তোমার এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন হতে পারে তোমাকে এখান থেকে জাস্ট কোশ্চেন হবে, অর্থ আইডেন্টিফিকেশন নিয়ে প্রশ্ন হবে। কাউসার ভাই, কাউসার ভাই, আপনাকে বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না আপনাকে। কাউসার ভাই, সবুজ ভাই,
জি ভাইয়া, কাউসার ভাইয়ের মনে হয়। ভাইয়া ওনাকে তো পাওয়া যাচ্ছে না, প্লিজ আপনি কিছু বলেন, কন্টিনিউ করতে আচ্ছা, পারেন না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টরা অনেকে জিজ্ঞাসা আপনার করছে সাউন্ড যে, একটু বাড়াই দেন না। ওকে ওকে। আচ্ছা, স্টুডেন্টরা অনেকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া কি পড়বো, এই বইটা কি এনাফ নাকি? আমি তাদের জন্য ভাইয়া বলছি। আপনার সাউন্ডটা একটু বাড়াই দেন, বোঝা যাচ্ছে না তো, অস্পষ্ট। আচ্ছা, আমাকে হচ্ছে ইয়া দেওয়া হয় নাই, কি বলে, মাইক্রোফোন দেওয়া হয় নাই, আমি ফোন দিয়ে বলতেছি এবং আচ্ছা, ফোনটা মুখের কাছে এনে। এখন কি বোঝা যাচ্ছে না? আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, জি শুনতে ভাইয়া পাচ্ছি, শুনছি। কাউসার ভাই চলে আসছে। আচ্ছা আচ্ছা, আমি ওই হাসান ভাই ফোন দিছিল ভাই, ফোনটা নিতে। আচ্ছা আসো আমরা আচ্ছা শুরু আচ্ছা, করি। কথা আমরা শুরু করছি ভাইয়া, লেটস স্টার্ট। ওকে, যেখানে আমরা ছিলাম, দেখো, অনুসর্গকে আমরা বলেছিলাম অনুসর্গ, তাকে বলেছিলাম কর্মপ্রবচনীয় শব্দ, আর তাকে বলেছিলাম পদান্বয়ী অব্যয়। এবং সেটাকে আমরা ইংরেজিতে কি বলছিলাম? ইংরেজিতে বলেছিলাম প্রেপোজিশন। এই প্রেপোজিশন শেষে বসে, কিন্তু শেষে বসে কি করে না, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে না। সে যেটা করে, সে শুধুমাত্র শব্দের সাথে শব্দের সম্পর্ক তৈরি করে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে অনুসর্গ থেকে তোমার কোশ্চেন যদি হয়, কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেন হবে অর্থ নিয়ে। অনুসর্গ একটা বাক্যের ভিতরে দিয়ে দিবে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এখানে যে অনুসর্গটা বসছে কোন অর্থে বসছে। তাহলে অনুসর্গ থেকে যদি কোশ্চেন হয়, কিভাবে হইতে পারে? অনুসর্গটা কোন অর্থে বসছে, এটা হইতে পারে প্রশ্ন। এখন আসো সেটা কিভাবে কি হবে একটু দেখাই। এই 4 নম্বরটার দিকে তাকাও, পরে আর পর, এক জায়গায় স্বল্প বিরতি অর্থে আর এক জায়গায় দীর্ঘ বিরতি অর্থে। এই ঘটনার পরে এখানে আর থাকা চলে না, স্বল্প বিরতি, আর শরতের পরে আসে বসন্ত, দীর্ঘ বিরতি। সেটা কিভাবে খেয়াল করো। মনে করো তুমি, তোমার কোনো বন্ধুর সাথে তোমার হাতাহাতি হয়েছে, ধরো আর কি এক্সাম্পল, হাতাহাতি করছো। হাতাহাতি করলে তোমার খুব মন খারাপ হয়েছে, বন্ধুরা তোমার সাথে অন্যায় করছে, তোমার কোনো অন্যায় ছিল না, সেই তোমার সাথে খারাপ আচরণ করছে। এখন তুমি সেখান থেকে মন খারাপ করে চলে যাচ্ছ, তোমার ফ্রেন্ড বলল বস আমরা সমাধান করে দিচ্ছি। তুমি বললা না, এই ঘটনার পরে এখানে আর থাকা চলে না, মানে ঘটনাটা মাত্রই ঘটলো আর তুমি সেখান থেকে চলে যাচ্ছ। এটা হলো স্বল্প বিরতি। আর দীর্ঘ বিরতি মানে হচ্ছে শরৎকাল, তারপরে হেমন্তকাল, তারপরে শীতকাল, তারপরে বসন্তকাল, দ্যাট মিনস এটা দীর্ঘ বিরতি। তাহলে দুই জায়গায় কি পরে করতে আসছে ভাইয়া? যদি তোমাকে প্রশ্ন করে শরতের পরে আসে বসন্ত, অনুসর্গের ব্যবহার হয়েছে কোন অর্থে, তুমি বলবা দীর্ঘ বিরতি। যদি প্রশ্ন করে এই ঘটনার পরে এখানে আর থাকা চলে না, অনুসর্গের ব্যবহার হয়েছে কোন অর্থে, এটা হলো স্বল্প বিরতি। আমি কি বোঝাতে পেরেছি নাকি পারি নাই? মেসেজ কি ক্লিয়ার হয়েছে? এরপরে আসো অনুসর্গগুলো একদম বিনা মানে ছাড়া, তুমি বিনা আমার কে আছে মানে ছাড়া বা ব্যতি রেখে, এভাবে ধরে ধরে প্রত্যেকটা পড়ে ফেলবা। তবে সহ বা শনে থেকে একটা কোশ্চেন এখানে অ্যাড আমি তোমাকে নতুন করে করে দেব এখন, যাতে করে তুমি কি করো। ওরে কি রে, এটা কেন হইলো? আমি এরেজ করে দিতেছি পুরাটা, নইলে এই ঝামেলাটা এখানে। ওমা, আচ্ছা ওকে, আমার ভাইয়েরা, একটা দাগ পড়ে গেছে, এটা তোমরা ম্যানেজ করে নিও। দেখো আমরা বলছিলাম অনুসর্গ, আর বলছিলাম কর্ম প্রবচনীয় শব্দ, আর বলছিলাম পদান্বয়ী অব্যয়। এই সবগুলাকে বলেছিলাম কি? বলেছিলাম প্রেপোজিশন। ওকে, দাগ তো চলে গেছে দেখলাম, অটো কি হয় পেন এক এক সময় এক একবার। আচ্ছা, তারপরে দেখো নিচের দিকে আসলে এই পরেরটা দুই অর্থে ব্যবহার হয়, একটা স্বল্প বিরতি আর একটা দীর্ঘ বিরতি, তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছিলাম। আর যদি অনুসর্গ থেকে কোশ্চেন আসে, সেটা বলেছিলাম অর্থ তোমার কাছে জানতে চাইবে, একটা বাক্য দিবে, বাক্যের মধ্যে অনুসর্গ থাকবে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যেখানে যে অনুসর্গটা বসছে সে কোন অর্থে বসছে। এরপরে এখানে আসো, যেটা মোস্ট প্রবাবলি আসে নর্মালি অ্যাজ ইউজুয়াল, সেটা তোমাকে একটু দেখাই দিচ্ছি সেটা কি। সেটা হলো শোনে বা সঙ্গে, এটা বিরুদ্ধগামিতা অর্থে। এটা হলো কোন অর্থে? এটা বিরুদ্ধগামিতা অর্থে। এটা
কিভাবে হয় একটু খেয়াল করো, উদাহরণটা দেখো। দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শোনে। তাহলে দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শোনে, এখানে শোনে বসছে বিরুদ্ধগামিতা অর্থে, শোনে মানে সঙ্গে বা সাথে। এখানে বিরুদ্ধগামিতা কি, মারামারি কি আছে, কোথায় আছে দেখো। দংশন মানে সাপের ছোবল, ক্ষত মানে সাপের দংশনে ক্ষত হইছে, সেন মানে বাজ পাখি, এই যে সেন বিহঙ্গ বাজ পাখি, যুঝে মানে যুদ্ধ করে লড়াই করে, ভুজঙ্গ শোনে, ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। এখন সাপের দংশনে আহত বাজ পাখি সাপের সাথে লড়াই করে। বিষয়টা কেমন, বাজ পাখি বা চিল এরা কিন্তু তোমার হচ্ছে সাপ খায়। সাপ হচ্ছে পানির উপর দিয়ে যখন যায় তারা ছো মাইরা নিয়ে যায়, তারপরে গাছের ডালে বসে তাদেরকে খায় মনের ইচ্ছা মতো। এখানে যে কাহিনীটা ঘটতেছে সেটা হলো, একটা বাজ পাখি উপর দিয়ে যাচ্ছিল, সাপ দেখেছে, ছুবল মেরা নিয়ে গেছে। এখন সাপ বাঁচার জন্য ওই আকাশ পথে বাজ পাখির পায়ে বারবার দংশন করতেছে বাঁচার জন্য। আর বাজ পাখি তারে ছাড়বে না, কারণ বাজ পাখি তারে খাবে। তাহলে আকাশ পথে বাজ পাখির সাথে সাপের একটা ফাইট হচ্ছে না, সাপের দংশন করতেছে বাজ পাখির পায়ে, বাজ পাখিও ছাড়বে না, সাপও তো বাঁচতে চাইতেছে। তাহলে সাপের দংশনে আহত বাজ পাখিরা সাপের সাথে লড়াই করতেছে। বুঝে থাকলে বলো, এখানে শোনে দিয়ে কি বুঝাইছে, শোনে দিয়ে কি এখানে তাদের মাঝে সম্পর্ক ভালো বুঝাইছে না, বিরুদ্ধগামিতা বুঝাইছে। এটা পরীক্ষায় প্রায় সময় আসে। তারপরে এটা পড়বা মাঝে, মধ্যে অর্থে সীমার মাঝে অসীম তুমি, এটা পড়বা। তারপরে মাঝারে পড়বা, ব্যক্তি অর্থে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এটা পড়বা। যেমন সৃষ্টিকর্তা, পৃথিবীটা সীমাবদ্ধ কিন্তু আমার সৃষ্টিকর্তা এর মাঝে অসীম। আবার ব্যক্তি অর্থে, ব্যক্তি মানে অনেকটা জায়গা জুড়ে বা অনেকটা সময় জুড়ে, ব্যাপন থেকে আসছে ব্যক্তি, আছো তুমি প্রভু জগৎ মাঝারে, মানে সৃষ্টিকর্তা সমস্তটা জুড়েই আছেন। এরপরে খেয়াল করো তোমাদের কাছে এখানে হেতুটা পড়বা, হেতু মানে হচ্ছে কারণ, বিকজ, বিকজ অফ এটা। আর বাকিগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, দেখলে পারবা। এরপরে আসো ভাইয়া দ্বিরুক্তি। দ্বিরুক্তি থেকে কোশ্চেন আসলে যেটা আসবে, নর্মালি দ্বিরুক্তি থেকে যদি কোশ্চেন হয়, দ্বিরুক্তির অর্থ জানতে চাইবে তোমার কাছে, অর্থ জানতে চাইবে। কিভাবে অর্থ জানতে চাইবে তুমি দেখো, আমার জ্বর জ্বর লাগছে, আমার কি লাগছে, জ্বর জ্বর লাগছে। আচ্ছা, এই জ্বর জ্বর মানে কি, পুরোপুরি জ্বর না জ্বরের ভাব, জ্বরের ভাব। তাহলে এখানে দ্বিরুক্তির অর্থ হলো সামান্যতা, দ্বিরুক্তির অর্থ হলো সামান্যতা। এখন বুঝে থাকলে বলো, আমার আজ জ্বর জ্বর লাগছে, দ্বিরুক্তির অর্থ সামান্যতা। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে সামান্যতা অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে কোন বাক্যে, আমার আজ জ্বর জ্বর লাগছে, তার সঙ্গী সাথে কেউ নেই, ও দাদা দাদা বলে কাঁদছে, গরম গরম জিলাপি, সঠিক উত্তর কি, আমার আজ জ্বর জ্বর লাগছে। আচ্ছা, উল্টা প্রশ্ন করলাম, আমার আজ জ্বর জ্বর লাগছে, দ্বিরুক্তির ব্যবহার হয়েছে কোন অর্থে, অনুরূপ কিছু বোঝাতে, আগ্রহ বোঝাতে, সামান্যতা বোঝাতে, সঠিকতা বোঝাতে, সঠিক উত্তর কি, সামান্যতা বোঝাতে। বুঝতে পারছো, হয় তোমাকে দ্বিরুক্তি দিবে দিয়ে বলবে অর্থ বের করো, অথবা অর্থ দিবে দিয়ে বলবে দ্বিরুক্তি বের করো, দ্যাটস ইট। আর দ্বিরুক্তি তিন রকমের, শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। শব্দ আর পদের পার্থক্য বিভক্তিতে, বিভক্তি থাকলে পদ হয়, না থাকলে শব্দ হয়। প্রশ্ন হচ্ছে অনুকার জিনিসটা কি। অনুকার হচ্ছে আমাদের অনুভূতির সাথে সম্পর্কিত যতগুলো কিছু আছে, এগুলাই হচ্ছে অনুকার। সেটা কিরকম একটু খেয়াল করে বুঝাই দিচ্ছি। আমি বললাম খিদায় পেট চৌ চৌ করছে, অনুভব। আমি বললাম মাথাটা ঝিমঝিম করছে, অনুভব। মাঠঘাট রোদ্রে খা খা করছে, অনুভব। গাছটা মড় মড় শব্দ ভেঙে পড়লো, অনুভব। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে লোভান, অনুভব। এই অনুভব জিনিসগুলোই হচ্ছে ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়, আর এগুলোর দ্বিরুক্তিকে বলা হয় অনুকার দ্বিরুক্তি। যেমন শন শন করে বাতাস বইছে, চৌ চৌ করছে খিদায় পেটটা, মাঠঘাট রোদ্রে খা খা করছে, ইত্যাদি। ওকে, তবে নর্মালি তোমাকে দ্বিরুক্তির আইডেন্টিফিকেশন দিবে না। যদি পরীক্ষায় তোমাকে কোশ্চেন দেয় তাহলে দিবে দ্বিরুক্তির অর্থ আইডেন্টিফাই করতে। বুঝতে পারছো, আসো সামনের দিকে যাই, তোমাকে সমস্ত অর্থ একসাথে ভাইয়া করে দিছি, সুন্দর করে দিছি যাতে এক জায়গা থেকে পড়তে পারো। এখানে দেখাইছি তোমার হচ্ছে দ্বিরুক্তির বাগধারা। আর যুগ্মরীতি মানে হচ্ছে যুগ্ম শব্দের অর্থ এক কাপল, কাপল মানে কি জোড়া জোড়া, কিছু শব্দ সবসময় জোড়া জোড়ায় বসে, এগুলোকে বলে যুগ্মরীতির দ্বিরুক্তি। যেমন চুপচাপ, মিটমাট, জারি জুড়ি, হাতে নাতে, ইত্যাদি ইত্যাদি। এরপরে তোমার যেটা পড়তে হবে বেশি করে, এই যে এই ছকটা খেয়াল করে উপরে আমি লিখে দিচ্ছি,
এটাকে আমি মার্ক করে দিলাম, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। দেখো আধিক্য বোঝাতে, আধিক্য মানে কি বেশি বেশি। তো দেখো রাশি রাশি ধান, ধামা ধামা ধান, ভালো ভালো আম শেষে লোক, হাড়ে হাড়ে শয়তান, তারপরে কে কে এলো, ছোট ছোট ডাল কেটে ফেলো, ধান কাটা, ইত্যাদি ইত্যাদি। তাহলে সবগুলো এখানে কি বুঝেছে? আধিক্য। আবার 2 নম্বরে সবগুলো সামান্য। তোমার বইয়ে বিশেষত 9-10 বইয়ের কথা বলছি, এক একটা এক এক জায়গায় ছিল, এখানে সবগুলোকে সাজাই দিছি। আমার জ্বর জ্বর লাগছে, কবি কবি ভাব, কালো কালো চেহারা, আবার জ্বর জ্বর, উড়ু উড়ু ভাব, সবগুলো সামান্যতা। সুতরাং তুমি এখান থেকে প্রত্যেকটা পড়ে ফেলবা। আমাকে একজনের প্রশ্ন করছে, ভাইয়া গরম গরম জিলাপি, এটা তীব্রতা বা সঠিকতা কেমনে হয়? অবশ্যই জিলাপি গরম হবে, এটাই স্বাভাবিক। কোকা কোলা ঠান্ডা হবে, এটাই তো স্বাভাবিক। ইয়েস অর নো? তারপরে আসো আমরা সামনের দিকে গেলে, এখানে তোমার জন্য আরো একটা ছক দিয়ে দিলাম, জাস্ট এটা পড়ে ফেলবা। সেম ছক, কোনটা কোথায় আছে একত্র করে দিয়ে রাখছি। এরপরে আসো বচন। বচন বলছে ব্যাকরণ একটা পারিভাষিক শব্দ। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া পরিভাষা কি? আচ্ছা পরিভাষা কি, শুনো। কোন শাস্ত্র রিলেটেড শব্দগুলো ওই শাস্ত্রের পরিভাষা। পরিভাষার আরেকটা সংজ্ঞা আছে, যে ইংরেজি থেকে বাংলায় প্রচলিত ভাবানুবাদমূলক প্রতিশব্দ যেগুলো, সেগুলো পরিভাষা। কিন্তু এটার থেকে এই সংজ্ঞাটা বেশি পারফেক্ট, যে কোন শাস্ত্র রিলেটেড যতগুলো শব্দ আছে সেগুলো ওই শাস্ত্রের পরিভাষা। যেমন ক্রিকেটের পরিভাষা কি? হোয়াইট বল, নো বল, স্টাম্পিং, ঠিক না? ফুটবলের পরিভাষা কি? ফুটবলের পরিভাষা হচ্ছে অফ সাইড, গোল, ফাউল, সাইডম্যান, এগুলো হচ্ছে ফুটবলের পরিভাষা। এখন যদি প্রশ্ন করি ব্যাকরণের পরিভাষা কি? ব্যাকরণের পরিভাষা হলো বচন, সমাস, কারক, প্রকৃতি প্রত্যয়। বুঝতে পারছো? এই অর্থে এটা পরিভাষা। এখন বচন অ্যান্সার করার জন্য একাডেমিক নলেজ যতটুকু দরকার, তার থেকে অনেক বেশি দরকার হচ্ছে তোমার কমন সেন্স। ভালো মতো বুঝো, তুমি বই পড়ে বচন যতটা অ্যান্সার করবা, তার থেকে ভালো করবা যদি কমন সেন্স ভালো থাকে। আমি তোমাকে বুঝাই, তারপরে ভাই দেখাই দিচ্ছি, খেয়াল করো সেটা কিরকম। কিছু কিছু বহুবচন কেবল উন্নত প্রাণীর জন্য হয়, যেমন গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, শিক্ষকগণ, শিক্ষক মণ্ডলী, শিক্ষক বর্গ, তারপরে হচ্ছে তোমার অতিথিবৃন্দ। তাইলে এই যে বৃন্দ, গণ, এগুলো তুমি কোনোদিন শুনছো গরু বৃন্দ হয়? হয় না। তাহলে শুধুমাত্র গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এগুলো কাদের জন্য হয়? উন্নত প্রাণীর বহুবচন হিসেবে হয়, নাম্বার 1। আবার এরা উন্নত প্রাণীর সাথেও যায়, ইতর প্রাণীর সাথেও যায়। যেমন ছেলেরা, মেয়েরা উন্নত প্রাণী। আবার পাখিরা, এই যে এটা কিন্তু ইতর প্রাণীর সাথেও গেল। তোমাদের এখানে এই শীটে শুধুমাত্র এরাটা উন্নত প্রাণীর ক্ষেত্রে আছে, তার সাথে মনে রাখবা ইতর প্রাণীর সাথেও হয়। যেমন পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়, পিপিলিকারা বিধাতার কাছে পাখা চায়। আবার আর কিছু আছে, উন্নত প্রাণী, ইতর প্রাণী, অপ্রাণী সব জায়গায় হয়। এরা কারা? এরা হলো গুলাগুলি গুলু। মনে রাখবা গুলাগুলি সেটা কিরকম? ছেলেগুলো মেয়েগুলো মানুষের সাথে হইছে, গরুগুলো ছাগলগুলো পশুর সাথে হইছে, মানে ইতর প্রাণীর সাথে হইছে। আবার বইগুলো খাতাগুলো অপ্রাণীর সাথেও হইছে। বুঝতে পারছো? জাস্ট ইটস এ ম্যাটার অফ কমন সেন্স। কথা ক্লিয়ার হইছে? এখন আসো সামনের দিকে গিয়ে তোমাকে সেগুলো দেখাই দিচ্ছি একে একে। এই যে দেখো, কেবল উন্নত প্রাণীর ক্ষেত্রে হয় গণ, মণ্ডলী, বর্গ, আর অ্যাড করে দিলাম বৃন্দ। এখানে প্রাণীবাচক অপ্রাণীবাচক সব জায়গায় হয় কুল আর সব। শুধুমাত্র অপ্রাণীবাচকে হয় দেখো আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি। এই যে পুস্তক আবলি, কবিতা গুচ্ছ, কুসুম দাম মানে অনেক ফুল, কমল নিকর মানে পদ্ম ফুলের বাগান, মেঘপুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালি রাশি, কুসুম নিচয়, কুসুম মানেও ফুল। এরপরে এটা পরীক্ষায় আসে পাল এবং জুত, শুধুমাত্র জন্তুর বহুবচনে ব্যবহার হওয়া শব্দ পাল এবং জুত। শুধুমাত্র জন্তুর বহুবচন কেন? দেখো এই যে গরুর পাল, এই যে হস্তি জুত, হস্তি জুত মানে হাতির পাল। কথা বুঝতে পারছো? এটা পরীক্ষায় আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাল এবং জুত কোথায় ব্যবহার করা হয়। তারপরে আসো, এইখানে তোমাদের জন্য অনেক কোশ্চেনের অপশনস থাকতে পারে, একটু মনোযোগ দাও। বলছে বিশেষ্য শব্দের এক বচন অনেক সময় বহুবচন হয়ে যায়, অর্থাৎ দেখতে এক বচন কিন্তু আসলে সে বহুবচন। সেটা কিরকম একটু খেয়াল করো। সিংহ বনে থাকে। এই ভাইয়া সিংহ কয়টা সিংহ বনে থাকে? একটা না সবগুলো?
সবগুলো। কিন্তু আমি সিংহ দেখতে এখানে এক বচন, আসলে বহু বচন। বাজারে লোক জমেছে, একজন জমতে পারে, অনেক লোক লাগে জমার জন্য। বাগানে ফুল ফুটেছে, বাগানে একটা ফুল ফুটে, অনেক ফুল ফুটে। দেখতে এক বচন, আসলে বহু বচন। আর এখানে বচনের আগে অজস্র, অনেক, বিস্তর, নানা, ঢের, বহু ইত্যাদি শব্দ যুক্ত করলে কি হয়ে যায়? বহু বচন হয়ে যায়। এটা একটা সিস্টেম। যেমন আমি বললাম অনেক মানুষ, অনেক ছাত্র, অনেক কথা, তাহলে কি হয়ে গেল? এগুলোতে বহু বচন হয়, তেমন ইম্পর্টেন্ট না। এটা আসে যে দ্বিত্ব প্রয়োগ করলে বহু বচন হয়। হাড়ি হাড়ি সন্দেশ, লাল লাল ফুল, বহু বচন হয়ে গেল। বিশেষ নিয়মে সাধিত বহু বচন ইম্পর্টেন্ট। এটাই করিমদের বাড়ি, রবীন্দ্রনাথের প্রতিদিন জন্মায় না, এই দুইটা পরীক্ষা বেশি বেশি আসে। করিমদের বাড়ি মানে করিম এবং তার মতো ছেলেরা। রবীন্দ্রনাথরা মানে রবীন্দ্রনাথ তো একজন, তাহলে রা হলো কেন? অর্থটা হলো এই, রবীন্দ্রনাথ এবং তার মতো কবিরা। বুঝতে পারছো? প্রতিদিন জন্মান না। এরপরে আচ্ছা ভাইয়া, বিদেশি শব্দ যদি হয় তাহলে বহু বচনটাও তো বিদেশি ভাষার নিয়মেই হবে নাকি? বুজুর্গ বুজুর্গান, সাহেব সাহেবান, বাস। এসএস ক্লিয়ার হয়েছে? আর একেবারে নিচে দেখো, এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে পরিষ্কার বলা আছে, বহু বচন বোঝায় এমন দুটো শব্দ একসাথে বসে না। বহুবচন বোঝায় এমন দুটো শব্দ একসাথে বসে না। যেমন সব মানুষেরা মরণশীল, ভুল। সব বললে মানুষেরা বলা যাবে না, আর মানুষেরা বললে সব বলা যাবে না। তুমি বলো সব মানুষ মরণশীল, অথবা সব বাদ দিয়ে বলো মানুষেরা মরণশীল। দুটো একসাথে বসাইলে এটা হবে বাহুল্য দোষ। ক্লিয়ার? এরপরে আছে লিঙ্গান্তর। এটা তোমার কি পড়াবো? লিঙ্গান্তর ছোটদের পড়া। এটা পুরুষ স্ত্রীবাচক শব্দ নামে আসছে, এটা কি মূলত লিঙ্গান্তর। তবে এখান থেকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে আমি মার্ক করে দিচ্ছি। প্রথমত খেয়াল করবা যে সাধারণ অর্থ একটা আর পতি পত্নীবাচক অর্থ একটা। চাচা চাচির মধ্যে বিবাহ হয়েছে, এটা পতি পত্নীবাচক। পাগল পাগলির মধ্যে বিয়ে হয় না, এটা সাধারণ অর্থ। এটুকু বুঝছো? এরপরে বাকিটা বুঝতে হলে কিভাবে করতে হবে দেখাচ্ছি। দেখো, মনোযোগ দাও। এই পেজ থেকে এই যে এটা পড়বা, নিত্য স্ত্রীবাচক শব্দ যেগুলোর কোনো পুরুষবাচক রূপ হয় না। যেমন শাকচুন্নি, শাকচুন্নি মানে হচ্ছে পেতনি। সতীন তো চিনো, সৎমা বুঝো, এও আর সধবা একই অর্থ দেয়। সধবা মানে এমন মহিলা যার স্বামী জীবিত, এও মানে সেম। আর দায় মানে ধাত্রী, সন্তান জন্মদানের সময় মাকে যারা হেল্প করেন তারা হলেন দায়ী। তারপরে খেয়াল করো, আমরা এরপরে চলে যাব এই যে সুখ এবং শাড়ি। একটু দেখো নিচে দেখলাম, সুখ হলো পুরুষ টিয়া পাখি, আর শাড়ি হলো লেডিস টিয়া পাখি। এটা পরীক্ষায় প্রায় সময় চলে আসে। তারপরে আরেকটা পরীক্ষায় আসে, দেখতে ব্যতিক্রম, এটা হলো এই কুলি। এইটার স্ত্রীলিঙ্গ হচ্ছে কামিন। কতবার যে আসছে বিভিন্ন জায়গায় তার কোনো ঠিক নাই। কুলি কামিন, ওকে। তারপরে আসো আমরা এখানে, এখান থেকে পড়বা যে ক্ষুদ্রার্থেও তোমার ইকা হয়। আমরা নর্মালি জানি কি, ইকা নারীবাচক, যেমন নায়ক নায়িকা, বালক বালিকা, গায়ক গায়িকা। কিন্তু ক্ষুদ্র বোঝায় তো ইকা হয়, এটা দিয়ে কেবল সবসময় লিঙ্গান্তর হয় তা না। যেমন নাটক নাটিকা, নাটক মানে নাটক, নাটিকা মানে ছোট নাটক, মালা মালিকা, গীত গীতিকা, পুস্তক পুস্তিকা। মেসেজ ক্লিয়ার? এখানে কিন্তু ইকা স্ত্রী প্রত্যয় না, ইকা এখানে ক্ষুদ্র বুঝাইছে। পরীক্ষা আসলে স্ত্রী প্রত্যয় বুঝাইছে না ক্ষুদ্র বুঝাইছে, তারপর দেখে আনসার দিবা। এরপরে এখান থেকে তোমার আবার সেটা আগেরটা রিপিট একটু বেশি আছে। নিত্য স্ত্রীবাচক শব্দ, সতীন, অর্ধাঙ্গিনী মানে বউ, কুলোটা মানে হচ্ছে যে মেয়ে লোক তার বংশ এবং পরিবারের জন্য অসম্মান ডেকে আনে, বিধবা জানো, অন্তঃসত্ত্বাও জানো মানে প্রেগনেন্ট, বাচ্চা আছে পেটে এমন। অসূর্য স্পর্শা মানে হচ্ছে আমাদের আগের সময়কার মেয়েরা যাদেরকে সূর্য দেখতে পাইতো না, মানে তারা প্রচুর পর্দা করতো, তাদেরকে অসূর্য স্পর্শা বলে। অরক্ষণীয় মানে দুশ্চরিত্র। শপথনি কথাটা কেন আসলো? আর শপথনি মানে হচ্ছে পত্নী সহ। এখন পত্নী সহ এই কথার মধ্যে কি বোঝা যায়? আমি কাউকে দাওয়াত দিলাম, বললাম ভাইয়া আপনি ভাবিকে সহ আমার বাসায় দাওয়াত খাইতে আসবেন, মানে আপনি শপথ নিয়ে আসবেন, পত্নী সহ আসবেন। আই থিঙ্ক ইট ইজ রং হিয়ার। ওকে। তারপরে আসো, এখান থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, উপরের দিকে তাকাও। কতগুলো শব্দ শুধুমাত্র পুরুষ বুঝায়, মানে নিত্য পুরুষবাচক। কবিরাস্ত বুঝো, ঢাকি মানে যে ঢোল বাজায়। কৃতদার মানে হচ্ছে যে বিয়ে করেছে, দার গ্রহণ করেছে যে। আর অকৃতদার মানে হচ্ছে যে বিবাহ করেনি, তাকে বলা হয় অকৃতদার, মানে যে দার গ্রহণ করেনি। আর এরপর এখান থেকে আর তেমন কিছু নাই। একদম নিচে আসো, বিদেশি স্ত্রীবাচক শব্দগুলো। এই যে খান খানম, বালেক বালেগা, মারাত জেনানা, মালেক মালেকা, মুহতারিম মুহতারিমা, সুলতান সুলতানা। বিদেশি শব্দগুলো বিদেশি শব্দের মতো হবে। সুলতান মহিলা সুলতান না, সুলতানা হয়। তারপরে আসো সংখ্যাবাচক শব্দ। ভাইয়া সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্ন হয় মাত্র 4টা। আবার বলছি, সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্ন হয় কয়টা? মাত্র 4টা।
কি চারটা হয় তোমাকে দেখাচ্ছি। এটা হলো প্রথম প্রশ্ন, হলো এটা সংখ্যাবাচক শব্দ কত প্রকার? 4 প্রকার। বাকি প্রশ্নগুলো তোমাকে দেখাই, তারপরে আবার আমরা এখানে ফিরে আসব। দেখো, 1 নম্বর প্রশ্ন হয় সংখ্যাবাচক শব্দ কত প্রকার, মানে প্রকারভেদ, 4 প্রকার। 2 নম্বর প্রশ্ন হয় সংখ্যাবাচক শব্দ নির্ণয় করতে বলে। 3 নম্বর প্রশ্নটা হয় তারিখবাচক শব্দ থেকে। আর 4 নম্বর প্রশ্নটা হয় হলো তোমার পূর্ণ সংখ্যার এই ন্যূনতা আর অথবা বা আধিক্য থেকে। একটু খেয়াল করো, পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্য থেকে আরেকটা প্রশ্ন হয়। একটু 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 মনোযোগ দাও। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? আমরা বললাম 4 প্রকার। নির্ণয় করতে বলে এরকম লিখলে অঙ্কবাচক হয়, এরকম লিখলে গণনাবাচক হয়, এভাবে লিখলে পূরণবাচক হয়, এভাবে লিখলে তারিখবাচক হয়। আমরা যেভাবে অঙ্ক করি, যেভাবে ফিগারগুলো লিখি, এইভাবে যদি লিখে যায় তার নাম অঙ্কবাচক। যদি বানান করে লিখি সেটা বলে গণনাবাচক। আর এভাবে লিখি তারা বলে পূরণবাচক। পূরণের আরেকটা নাম হলো ক্রমবাচক। পরীক্ষায় যে ফার্স্ট হইতো তার রোল নম্বর বা ক্রমিক নম্বর 1 থাকতো। আর তারিখবাচক মানে হচ্ছে পয়লা, দোসরা, তেসরা, এগুলো। এর মধ্যে তারিখবাচকের প্রথম 4টা মনে রাখবা হিন্দি নিয়মে হয়। প্রথম 4টা কোন নিয়মে হয়? প্রথম 4টা হিন্দি নিয়মে হয়, আর বাকিগুলো বাংলার নিজস্ব নিয়মে হয়। বাকিগুলো বাংলার কি নিয়মে হয়? নিজস্ব নিয়মে হয়। কথা বুঝতে পারছি? এই হলো তোমার 3টা প্রশ্ন হয়ে গেল। এবার আসো পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্য কি। আমি 5 থেকে বেশি বললাম। 5 থেকে বেশি বললে হইতে পারে 5.25, অথবা 5 থেকে বেশি বললে হতে পারে 5.5। ইয়েস অর নো? 5 থেকে বেশি মানে হয় 5.25 নয় 5.5। আচ্ছা, 5 থেকে যদি কম বলি তাহলে হতে পারে 4.25। তাহলে কোনটা দিয়ে বেশি বুঝাইছে? সোয়া দিয়া, এটা আধিক্য। 5.5 দিয়ে বেশি বুঝাইছে, এটাও আধিক্য। 4.25 দিয়ে কম বুঝাইছে, এটা হলো ন্যূনতা। এটা পূর্ণ সংখ্যার ন্যূনতা। বুঝছো এবার? 1-এর বেশি হলে 1.5 হয়, 2-এর বেশি হলে 2.5 হয়, বাকিগুলো সবগুলো হয় 3। কি বলে? 1.5। যেমন 3.5, 4.5, 5.5 ইত্যাদি ইত্যাদি। কিন্তু 4.25 বললে, 4.4 বললে পূর্ণ সংখ্যা থেকে কম বোঝায়, এজন্য তার নাম হলো ন্যূনতা। এই ন্যূনতাগুলো বিভিন্ন ক্যাটাগরিতে হয়, সেটা তোমাকে দেখাই দিচ্ছি। এর মধ্যে এই যে তারিখবাচক শব্দগুলো প্রথম 4টা হিন্দি নিয়মে হয়, এটা জেনে নিও। আর তার সাথে তোমাকে একটু দেখো, এই যে দেখো, 1 এককের 3 ভাগের 1 ভাগ হলে তারে বলে তেহাই, আর 4 ভাগের 1 ভাগ হলে তারে বলে চৌথা, পোয়া বা সিকি। আমরা জানি এই 25 পয়সাকে কি বলে? সিকি পয়সা বলে। কারণ 100 পয়সায় যদি 1 টাকা হয়, 25 পয়সা তার 4 ভাগের 1 ভাগ, এই জন্য তার নাম সিকি। পোয়া মানে হচ্ছে 1 কেজির 4 ভাগের 1 ভাগ, মানে 250 গ্রাম, এর জন্য এটা হলো পোয়া। আর চৌথা হচ্ছে অন্যান্য অনুপাত। বুঝতে পারছো? যেমন 4 ভাগের যে কোনো 1 ভাগ হলে সেটারে বলে চৌথা, পোয়া বা সিকি। মনে থাকবে? মেসেজ ক্লিয়ার? তাহলে এটা কি? চৌথা, পোয়া, সিকি, এটা 1 এককের 4 ভাগের 1 ভাগ। এটাকে ন্যূনতা হলো না আধিক্য হলো? ডেফিনেটলি ন্যূনতা হলো, এটা কমলো। আর যদি 3.5 হয় তাহলে এটা 3 থেকে পূর্ণ সংখ্যা থেকে বেশি, এটা হলো আধিক্য। তাহলে তোমার জন্য 4টা প্রশ্ন হয় বলেছিলাম, 4টা প্রশ্ন দেখাই দিলাম। এখন একটু খেয়াল করো, এই যে প্রথমে প্রকারভেদ জানতে চাইবে, তারপরে বলবে কোনটা কোন রকমের সংখ্যা, তারপর তারিখ বছরের প্রথম 4টা কোন নিয়মে হয়, তারপর ন্যূনতা বা আধিক্য কি, এটা থেকে একটা কোশ্চেন হয়। ভাইয়া, সংখ্যাবাচক শব্দ শেষ হয়ে গেল। এবং তোমার জন্য আজকের সর্বশেষ পোল, নিচের কোনটি পূরণবাচক সংখ্যা? পূরণবাচকের আরেক নাম ক্রমবাচক, বলে দিলাম। অ্যান্সার দিয়ে ফেলো, টাইম 30 সেকেন্ড। ডান। রেজাল্ট শেয়ার করে দিলাম। তোমরা 75% মানুষ সঠিক উত্তর দিয়েছো, তোমাদের জন্য শুভকামনা। যারা সঠিক উত্তর দেও নাই, তোমাদের জন্য শুভকামনা। এটা হলো ষষ্ঠ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবং তোমাদের জন্য শেষে আছে পারিভাষিক শব্দ, যেটা তুমি স্রেফ কি করবা? মুখস্থ করবা। তোমার জন্য এখানে 2-3টা স্লাইডে আমরা পারিভাষিক শব্দ দিয়েছি, এখান থেকে পড়বা, জিজ্ঞাসা থেকে পড়বা,
যেখান থেকে পারো, তোমার হাতে যে বই আছে হায়াত মোহাম্মদ নিরঞ্জন অধিকারী, যার যে বই সে সেখান থেকে পড়ে ফেলবা, নো প্রবলেম। এবং আমরা আজকের ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি, তোমার জন্য লাস্ট পোল, জাজমেন্ট পোল, এবং এরপরে তোমাদের সাথে বিদায়। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। আর ফারুক ভাই কিছু বলবেন কিনা? ভাইয়া শেষ? হ্যাঁ ভাইয়া, আমরা শেষ করে দিয়েছি, আমরা শেষ প্রান্তে চলে সবুজ ভাইয়া এসেছি। কিছু বলবেন? না ভাই, আমি সবুজ ভাইয়া? কিছু বলবো না। সবার জন্য শুভকামনা। আচ্ছা, ধন্যবাদ আপনাদের ওকে, দুজনকে আজকে ক্লাসটি প্রত্যেকে ভালো জাঁকজমকপূর্ণ থাকো, করার জন্য। তোমাদের জন্য বেস্ট অফ লাক। ছাত্রছাত্রী ভাইয়া এবং আপুরা, তোমাদেরকেও ধন্যবাদ ক্লাসটি ধৈর্য সহকারে উপস্থিত থাকার জন্য। আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নাও এবং শুভকামনা রইল তোমাদের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো ভাই, আল্লাহ হাফেজ।